আমরা সবার পরিচিতিটা একটু শুনবো। আচ্ছা, প্রথমে আপনারা স্বেচ্ছায় যদি কেউ শুরু করতে চান শুরু করতে পারেন। অবশ্যই আনমিউট করে কথা বলবেন। আপনি যে বিষয়গুলো বলবেন সেটা হচ্ছে আপনি কোথা থেকে বলছেন, এবং এই সংস্কৃত ভাষা বা ভগবদ্গীতার আলোকে ব্যাকরণ শেখার পেছনে আপনার আগ্রহের কারণটা কি। সর্বোচ্চ 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে আমরা বলে শেষ করব। ঠিক আছে, 3 থেকে 5 মিনিটের মধ্যে। তাহলে আমরা প্রথমে আমি বলবো এই যে বিধান যে নামগুলো আছে আপনাদের নামগুলো অবশ্যই রিনেম করে রাখবেন। প্রথমে আমি দেখতে পাচ্ছি বিধান। আপনাকেই বলছি, আপনি আপনার পুরো নাম, হ্যাঁ। কোথা থেকে বলছেন, কেন এই কোর্স করার পিছনে আগ্রহ, উদ্দেশ্যগুলো আমাদেরকে বলুন। হরে কৃষ্ণ দাদা। আমি আমার নাম হচ্ছে বিধানকান্তি শীল। আমি চট্টগ্রাম বন্দরে কর্মরত আছি আচ্ছা। উচ্চমান সহকারী হিসেবে নিরাপত্তা বিভাগে। আহ, আমার এই সংস্কৃত ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে আসলে গীতা শ্লোক গুলো পড়া বা বোঝা। অন্যরা যখন পড়ে আমার খুব জানতে ইচ্ছা হয় আর কি। এটা আমি কেন জানবো না, কেন পড়বো না, আর আমার জানা কি এই বয়স কি ভুল কিনা, এটা আমি নিজকে প্রশ্ন করে আমি শেখার জন্য উদ্যোগ নিয়েছি। এই, ঠিক আছে দাদা, হরে বেশ কৃষ্ণ। বেশ, নমস্কার। আচ্ছা, এরপরে আমরা পলাশ কুমার বিশ্বাসের কাছে আসব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি পলাশ কুমার বিশ্বাস। আমি ঢাকাতে, আমি একজন অ্যাডভোকেট। আমার home হচ্ছে রাজবাড়ী। আর এটা শেখার ইচ্ছা যে আমি যেহেতু সনাতনী বা হিন্দু, সেক্ষেত্রে আমার মানে বৈদিক ধর্মগ্রন্থ পড়তে গেলে আমাদের সংস্কৃত জ্ঞান থাকা দরকার। সেক্ষেত্রে আমাদের একেবারেই নাই। সেই জায়গা থেকে একটু শেখার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং শুভ সাহা এবার বলবেন, শুভ সাহা। নমস্কার। নমস্কার। আমি শুভ সাহা, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। সংস্কৃত ভাষাটা শেখার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। অনেক প্রতিষ্ঠানও খুঁজেছিলাম, ওইরকম ভাবে পাই নাই। আমাদের আমি যেহেতু সনাতনী, ওইরকম হিসেবে যেমন সনাতনী গীতা আছে, চণ্ডী আছে এবং আদার্স আরো অনেক গ্রন্থ আছে যেগুলো পড়া মানে পড়তে গেলে সংস্কৃতটা জানাটা খুব দরকার। এর জন্যই আমি শিখতে চাই। বেশ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার আমাদের শুভ। আচ্ছা, শুভ কি দুইজন নাকি? শুভ সাহা, শুভ দুইজন। আচ্ছা, যাই হোক, কিশোর বিশ্বাস, এবার আপনি বলুন তো আপনার নাম, পরিচয় এবং কোথা থেকে বলছেন, শেখার উদ্দেশ্য। নমস্কার, আমি কিশোর বিশ্বাস। আমার বাড়ি হচ্ছে পিরোজপুর জেলায়। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছি। আর সংস্কৃত ভাষার প্রতি আমি মোটামুটি অনলাইন থেকে একটু নিজে নিজে চেষ্টা করে বিভিন্ন শাস্ত্র পড়ার চেষ্টা করতাম। তো এতখানি নলেজ একা অর্জন করা সম্ভব না। একটা ভাষা দেখা যায় আমরা ইংরেজি শিখি অনেক ক্লাস পর্যন্ত, তাও আমরা ঠিক মতো পারি না। কিন্তু সংস্কৃত ভাষা তো আমাদের শেখা হয় না। তো আমার নিজস্ব একটু ইচ্ছা ছিল, বা সংস্কৃত ভাষার যে মন্ত্রগুলা উচ্চারণ করে সেটার প্রতি একটা আগ্রহ, একটা ভালো লাগা থেকে আমি, যেমন দেখা যায়, নিজে নিজে হিন্দি হরফ গুলো শিখা, সেখান থেকে সংস্কৃত দেখা পড়া, যেগুলো আর কি আদৌ সংস্কৃততে লেখা, সেগুলো আমি চেষ্টা করতাম। তারপরে একটা পতঞ্জলি যে যোগ শাস্ত্র আছে, এর কিছু আমি ট্রাই করছি নিজে লেখা লেখা। তো এখান থেকে তাও সামনে ইচ্ছা ছিল মনে মনে যে সংস্কৃত ভাষাটা শেখার। তো সামনে একটা এই কোর্সটা ফেসবুকে দেখতে পেলাম, তো সেখান থেকে এনরোল করলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের এরপরে আমরা আসবো শক্তি রক্ষিত। শক্তি রক্ষিত, আপনি এবার বলুন। নমস্কার। আমি নমস্কার। শক্তিপ্রসাদ রক্ষিত, চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা আহ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আহ, সংস্কৃত যেহেতু আমাদের দেবভাষা, তো এটা শেখার অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল। অনেকবার আপনার সাথে যোগাযোগও হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে। তো ইউটিউব থেকে অনেক গুলো চ্যানেল আমি দেখতাম এবং এখনো দেখছি। তো
ওই সুবাদে মানে আপনার এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনি করলেন আর কি, এটা আমাদের একটু মানে ভিন্ন রকম লেগেছে আর কি, মানে ভগবত গীতা এবং সংস্কৃত ভাষা। তো ওই আহ, ইচ্ছা থেকেই আপনার কোর্সে এনরোল করা। নমস্কার। নমস্কার, নমস্কার। বেশ ভালো, এবার আমরা তাপস পালের কাছে আসব। নমস্কার দাদা, আমার নমস্কার। বাসা মুন্সিগঞ্জ। আমি আচ্ছা, গীতা পাঠ করি কিন্তু আমার শুদ্ধ উচ্চারণ হয় না, আর আমি সংস্কৃতে মানে পড়ে কম বুঝি না আর কি। এই কোর্সটা আপনার দেখার পর থেকে আমার অনেক ভালো লাগছিল, তার জন্য আমি আপনার এই কোর্সে জয়েন নিয়েছি। আচ্ছা, আচ্ছা। নমস্কার। নমস্কার, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো ক্লোজ কথা বলবো ধীরে ধীরে। এবার প্রশান্ত রায়, আপনি বলুন। হ্যালো প্রশান্ত রায়, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি দাদা, নমস্কার দাদা। নমস্কার, নমস্কার। আমি অনেক আগ থেকেই সংস্কৃত ভাষা শিখতে চাচ্ছি, কিন্তু সেভাবে হইতেছে না, আর হলেও অতটা পাইতেছি না খুঁজে। মানে আমাদের ধর্মীয় গ্রন্থ পড়তে গেলে সংস্কৃতের কোনো বিকল্প নেই, সংস্কৃত ছাড়া ধর্মীয় গ্রন্থ পড়া যায় না। তো সেই ক্ষেত্রেই আমি আপনার এই সংস্কৃত ক্লাসে যুক্ত হয়েছি। বেশ, বেশ, বেশ। ওকে, ঠিক আছে। কৌস্তব সত্যার্থী, আপনি কি পিসিতে আপনি বলতে পারবেন? আপনার অডিও কি অন আছে? আচ্ছা, করতে না, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমরা তামান্না ইসলামের কাছে আসব। তামান্না ইসলাম, বলুন আপনি কোথা থেকে বলছেন এবং আপনার এই ভাষা শেখার পেছনে আপনার উদ্দেশ্য কি? হ্যালো। জি জি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি জি, স্যার নমস্কার। আমি নমস্কার। তামান্না ইসলাম জিনিয়া বলছি নরসিংদী থেকে স্যার। স্যার আমি মূলত গৃহশিক্ষকতা করি। তো সেই সুবাদে আমি সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীদেরকে পড়ানোর সুযোগ পেয়েছিলাম, তাদের কাছ থেকে আসলে শ্রীমদ্ ভগবত গীতার কথা জানতে পারি। এবং পরবর্তীতে আমি একটি ইংরেজি অনুবাদ পড়ার সুযোগ পাই। পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, এটা মূল ভাষা সংস্কৃত, এটা যদি জানতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। স্যার। আচ্ছা, একজনে কথা বলবেন, বাকিরা সবাই একটু মিউট করে রাখেন, ঠিক আছে? জি জি। স্যার শুনতে বলেন। পাচ্ছেন স্যার? হ্যাঁ, বলেন, আপনি বলেন। স্যার, তো আমি মূলত আসলে ইংরেজি অনুবাদটা পড়ার সুযোগ পেয়েছিলাম বিধায় মূল সংস্কৃত ভাষাটা জানার আগ্রহ জন্মায়। আর যেহেতু এটি ভারতবর্ষের একটি সুপ্রাচীন এবং একটি পবিত্র ভাষা হিসেবে বিবেচিত, তার জন্য মনে হলো যে আপনাদের এই কলেজে এরকম একটা আহ সময়োপযোগী কোর্সের ব্যবস্থা করেছে, যদি আমরা এখান থেকে শিখার সুযোগ পাই তাহলে আমরা হয়তো শ্রীমদ্ ভগবত গীতা সম্বন্ধে আরেকটু গভীরভাবে জানতে পারবো। সেই জন্যই আসলে এই ভাষা শিখার আগ্রহ প্রকাশ করেছি স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের আর কেউ খুব একটা নেই, মোটামুটি আমরা সবাই বলেছি। এবং আমাদের কৌস্তুভ সত্যার্থী, উনি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন, শিক্ষার্থী। মাঝখানে উনি আমাদের বিভিন্ন কারণে আমাদের কোর্সগুলো স্টপ ছিল, তো উনি আবার পরবর্তী আপনাদের সাথে এখন কন্টিনিউ করবেন। আচ্ছা, আর মোটামুটি আমরা সবাই শুনেছি। এবার আমরা আমাদের সার্বিকভাবে আমাদের ক্লাসটা উদ্বোধন আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আমাদের যে মঙ্গলাচরণ রয়েছে, সেই মঙ্গলাচরণটা আমরা একটু পাঠ করব, আপনারা সবাই শুনবেন। যার যার অবস্থান থেকে যদি জানেন, সবাই ইন্টেনশনটা একটু আমরা সেট করব। অর্থাৎ যেহেতু আজ থেকে আমরা প্রায় 3 মাস ব্যাপী আমাদের এই কোর্সগুলো চলবে, ক্লাসগুলো চলবে, সুতরাং এই 3 মাসের প্রত্যেকটা ক্লাস যেন সুন্দর হয়, যেন আমরা সবাই আনন্দিত হই, এবং কোনো কিছু শেখার পরে আমাদের যে একটা চরম অনুভূতি আসে, সেই চরম অনুভূতি যেন আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমরা একটু প্রার্থনা করব আজকে মঙ্গলাচরণের মাধ্যমে। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः।
ওম একদন্তম মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হিরম্বম প্রণমাম্যহম। ওম গম গণপতয়ে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। তো আমরা আমাদের মঙ্গলাচরণটি আমরা পাঠ করলাম। এই মঙ্গলাচরণগুলো অবশ্যই আমরা আমাদের ক্লাসে আমরা শিখব, ভালোভাবে অনুবাদ করব। ধীরে ধীরে আমরা এগুলোর যে মূল যে গূঢ় অর্থ রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসের মেইন কন্টেন্টটা আমি একটু বলি। তার আগে আমি বলি, আমাদের পাশে একটু একটা মাহফিল চলছে, ওয়াজ মাহফিল, যার কারণে কনসেন্ট্রেশনটা মানে একটু ব্যাঘাত তো হচ্ছেই। প্রচুর সাউন্ড আসছে, তো আপনাদের ওখান থেকে কোনো নয়েজ আসলে আমাকে জানাবেন। ঠিক আছে? যদি নয়েজ শুনতে পান আর কি। আর আমি চেষ্টা করব একটু স্বাভাবিকভাবেই বলার জন্য। আশা করি নয়েজ খুব একটা আপনারা পাবেন না, কিন্তু আমি পাচ্ছি ঠিকই। হ্যাঁ, না আপনারা ওখান থেকে। আসছে না, এখানে আসছে না নয়েজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আসছে না, এই যে মাইক্রোফোনে হয়তোবা নয়েজটা রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ দাদা। তো যাই হোক, আচ্ছা, আমাদের যাত্রাটা অনেক আগেই শুরু হয়েছে। আমরা আমাদের যে কোর্সগুলো করোনার সময় থেকে আমরা করছি ধীরে ধীরে। এর আগে আমরা অনেকগুলো ব্যাচ করেছিলাম। মাঝখানে আবার সব সময় সবার আগ্রহ থাকে না। আমাদের এখানে একটা সময় অনেক স্টুডেন্ট ছিল, ভারতেরও ছিল, ইন্ডিয়ান হয়তো স্টুডেন্ট আরো কিছু অ্যাড হবে সামনে। ভারতীয় স্টুডেন্ট ছিল এবং বাংলাদেশি ছিল। তারপরে আমাদের ত্রিপুরা থেকে ছিল, আমাদের আসাম থেকে ছিল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে ছিল, এবং বাংলাদেশের ঢাকাতে, চট্টগ্রামে, পুরো বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে চট্টগ্রামের স্টুডেন্টরাই আমাদের বেশি ছিল। হ্যাঁ, কারণ কি? কারণ এই সংস্কৃত কলেজ চট্টগ্রাম থেকেই ফাউন্ডিং বা শুরু হয়, বেদিক ফাউন্ডেশনও শুরু হয়। এরপরে আমরা অনলাইন ভিত্তিক সম্পূর্ণ এই কোর্সগুলো পরিচালনা করতাম, যেহেতু করোনার সময় অফলাইনে সম্ভব ছিল না। আর তাছাড়া অফলাইনে করার মতো ওরকম মানে যেটাকে আমরা বিনিয়োগ, ইকোনমিক যে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, একটা স্পেসের প্রয়োজন আছে। হ্যাঁ, এবং এই কোর্সগুলোকে পরিচালনা করার জন্য যে খরচ, সেই খরচগুলোকে মেনটেন করা অনেক টাফ হয়ে গেছে। কারণ এটা আমরা জানি, আমাদের এই কোর্সগুলো কোনো জব ওরিয়েন্টেড কোর্স না। যেমন আমরা যখন কোনো ইংরেজি ভাষার উপরে কোনো কোর্স করে থাকি, স্পোকেন হোক, আইএলটিএস, বিভিন্ন রকমের কোর্স আছে, সেগুলো হচ্ছে অনেকটা জব ওরিয়েন্টেড কোর্স। এবং সেখানে প্রচুর বিনিয়োগ হয়, ইনভেস্টমেন্ট হয়, স্টুডেন্টরা আসে, ভালো ভালো টিচাররা আসেন। তো তারা একটা স্পেস নিয়ে সেখানে তারা ক্লাসগুলো নেন। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে একটু ব্যতিক্রম। আমাদের বিষয়টা হচ্ছে আমরা যারা এখানকার শিখতে আসেন তাদের সংখ্যা অত্যন্ত কম। এর পেছনে অনেক গল্প আছে, অনেক ইতিহাস রয়েছে। তো সেটি হয়তো অত বিস্তৃতভাবে আমরা বলতে পারবো না। তবে এতটুকু বলে নিই, যেহেতু এটা একটা প্রাচীন ভাষা এবং এটাকে দেবভাষা বলা হয়, স্যাক্রেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং অনেকটাই প্রাচীন। তো এই কারণে এই ভাষাটার যে প্রচলন, সেই প্রচলনটা আমাদের দেশে খুব কম। আমাদের দেশে বলতে এই বাংলায়, ঠিক আছে, আমরা এপার বাংলা ওপার বাংলায়, দুটো বাংলায় বলি। এই বাংলায় খুব একটা কম। শুধুমাত্র রিটেন ফরম্যাটে কিছু হোলি স্ক্রিপচার্স রয়েছে বা পবিত্র ধর্মগ্রন্থ কিছু আছেন সেগুলোতে, এবং কিছু টেক্সট আছে, লিটারেচার কিছু টেক্সট আছে, যেমন কালিদাসের টেক্সট রয়েছে। ঠিক আছে? তারপর আমাদের বিভিন্ন যারা সংস্কৃত কবি ছিলেন, লেখক ছিলেন, তাদের কিছু টেক্সট আছে যেগুলো পড়ানো হয় যারা সংস্কৃতে অনার্স মাস্টার্স করছেন ইউনিভার্সিটিতে, কলেজগুলোতে। তো একইভাবে যেমন ধরুন অভিজ্ঞান শকুন্তলম, ঠিক আছে, স্বপ্ন বাসবদত্তম, এরপর রয়েছে আমাদের যে মেঘদূতম, কালিদাসের অনেকগুলোই নাটক আছে, সেগুলো পড়ানো হয় সংস্কৃত। এগুলোকে আমরা কাব্য বলি। কাব্য যে তীর্থ করেন যারা, তাদেরকে পড়ানো হয়। দর্শকুমার চরিতম অনেক রয়েছে। তারপর রামায়ণ, মহাভারতম রয়েছে, এগুলো তো মহাকাব্য, সবাই জানেন। সবগুলো একদম সংস্কৃত ভাষায় লেখা। এরপরে হোলি স্ক্রিপচার রয়েছে অনেকগুলো, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, গীতা, সবগুলোই সংস্কৃত ভাষায়। তবে এই সংস্কৃত ভাষার একটু হিস্ট্রি আছে বা একটা ভেরিয়েশন, ক্লাসিফিকেশন আছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এবারের কোর্সটা একটু ব্যতিক্রম কেন? এই কারণে আমরা আমাদের আগের কোর্সগুলোতে শুধু সংস্কৃত ভাষায় শেখাতাম। সংস্কৃত ভাষা শেখাতে গিয়ে
অনেকেই আমাদের অনুরোধ করেছেন যে স্যার, আমরা যদি সংস্কৃতের পাশাপাশি গীতা বা বেদান্ত এরকম স্ক্রিপচার্স থেকে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতাম, বা আমরা কিছুটা সিলেক্টেড কিছু টেক্সট, সিলেক্টেড কিছু মন্ত্রা, শ্লোকাস, বা যে আমাদের যে স্তবস্তোত্রম আছে, সেগুলো যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শিখতাম, বা বিশেষ করে যেহেতু গীতাটা, শ্রীমদ্ ভগবত গীতাটা বেশি সবার ঘরে ঘরে পাঠ হচ্ছে, পড়া হচ্ছে, সেখান থেকে যদি আমরা কিছুটা এই ফিলসফিটাকে যদি একটু বুঝতে চেষ্টা করতাম ভাষার মাধ্যমে, হুম, তার প্রকৃত যে ট্রান্সলেশন সেটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আমাদের শেখাটা একটু সার্থকতা হতো। আমরা ল্যাঙ্গুয়েজটাও শিখতাম, গ্রামারটা শিখতাম, সেই সাথে একটা হাই ফিলোসফিক্যাল বিষয়ও আমরা শিখতে পারতাম। তো তাদের এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা আমাদের এই কোর্সটা এবার সাজিয়েছি সংস্কৃত ভাষা, ব্যাকরণ, সেই সাথে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা অনেকগুলো শ্লোক আলোচনা থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ, অন্বয়, শব্দার্থ এবং বিভিন্ন বাক্যতত্ত্বের মাধ্যমে শব্দের গঠন, বাক্যের গঠন, অনুবাদ প্রক্রিয়া সবকিছুই থাকবে। তাতে করে কি হবে, আমরা আমাদের যে ভাষাটা শিখছি বা সেই ভাষাটা একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা দেখতে পাবো। তাতে করে কি হবে, আপনি যারা হয়তোবা যারা বিভিন্ন প্রোগ্রামে গীতা পাঠ করছেন বা বিভিন্ন যাচ্ছেন, তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। যারা বিভিন্ন স্কুলের শিক্ষক আছেন, গীতা স্কুল বলুন বা নর্মাল যে স্কুলের টিচাররা যারা রয়েছেন, তাদের জন্য তো দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে। এবং বর্তমানে যারা এই এনটিআরসির মাধ্যমে যারা শিক্ষকতার লাইনে আসতে চান, তাদের ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করছে এই বিদ্যাটা শেখা। তো এই বিদ্যাটা শেখা মানে শুধু একটা ভাষা শেখা নয়, এই বিদ্যাটা শেখা মানে একটা ভারতীয় যে একটা প্রাচীন ইতিহাস, যে একটা প্রাচীন রূপ রয়েছে, হুম, যে একটা আমাদের হাজার বছর ধরে যে একটা ইতিহাস রয়েছে ভারতবর্ষের, ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ফিলসফি, সেইগুলো সংক্রান্ত বিষয়ে আমরা সমৃদ্ধ হব, জানতে পারবো। কেননা আপনি যদি 1000 বছর, 2000 বছরের ভারতবর্ষের ইতিহাস জানতে চান, তাহলে আপনাকে সেই প্রাচীন টেক্সটগুলো পড়তে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রাচীন টেক্সটগুলো আমরা জানি সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। কেননা এই যে আমরা যেমন ধরুন জয়দেবের যে গীতা গোবিন্দম, ঠিক আছে, বা কালিদাসের যে টেক্সটগুলো রয়েছে, বা বেদ, হোলি বেদাস, হ্যাঁ, হোলি বেদ রয়েছে, সেখানকার যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো ধরে আমরা প্রাচীন একটা ইতিহাস, প্রাচীন একটা যেমন রামায়ণ, মহাভারত, বা আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি, কালচার, জ্ঞান বিজ্ঞান চর্চা, মুনি ঋষিরা কিভাবে চর্চা করেছেন, কোন ফিলসফিতে তারা চিন্তা করতেন, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। যারা ফিলোসফি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, তাদের দেখবেন একটা ফিলোসফি আছে, এটা হলো ইন্ডিয়ান ফিলোসফি। তারপরে আমাদের গ্রিক ফিলোসফি আছে, ওয়েস্টার্ন ফিলোসফি আছে। তো প্রাচ্যের যে দর্শন, যেটাকে আমরা বলি আমাদের যে ইস্টার্ন ফিলোসফি, অর্থাৎ পূর্ব দেশের, সেই সংক্রান্ত বিষয় পড়তে গেলে আপনাকে এগুলো শিখতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা। এবং আমাদের গত প্রায় দুটা ব্যাচের আগে আমাদের এখানে একজন ডক্টর ছিলেন, উনি ছিল ওই বাংলাদেশ হোমিওপ্যাথি, সরি, আয়ুর্বেদিক এবং ইউনানি যে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছেন সেখানে উনি ডক্টর। উনিও এখানে ওই আয়ুর্বেদ চর্চা করতে গিয়ে অনেক সংস্কৃত শিখতে হয়, কারণ ওনাদের যে টেক্সট গুলো আছে অনেক বড় বড়, ম্যাক্সিমাম টেক্সটই হচ্ছে আপনার সংস্কৃত ভাষায় লেখা। তো যার কারণে সংস্কৃত ভাষা ছাড়া ওটার হৃদয়ঙ্গম করা, ওটার ভেতরে ঢোকাটা খুব টাফ। সেজন্য উনি ওটাও চর্চা করেছেন। হয়তো বা জয়েন হবেন, আবার বারবার রিপিট করবেন। তো এরকম অসংখ্য আগ্রহী ব্যক্তি রয়েছেন। এবং ওনার নাম বলি, ওনার নাম হচ্ছে ডক্টর রুহুল আমিন। উনি বর্তমান ঢাকা মেডিকেলে বসছেন। ওখানকার ন্যাচারাল যে ট্রিটমেন্ট প্ল্যান আছে সেখানে উনি একজন ডক্টর প্র্যাকটিশনার্স। তো এই গেল আমরা আমাদের অনেক রকমের যারা শিখছেন আর কি, আয়ুর্বেদ বলুন, তারপরে যে ধর্মীয় শাস্ত্র তো রয়েছে নানানমুখী, তারা তো পড়ছেনই। অনেকে পৌরোহিত্য করছেন, ভালোভাবে কিভাবে শুদ্ধ উচ্চারণে পৌরোহিত্য করতে হয় বা মন্ত্রোচ্চারণ করতে হয়, সেই বিদ্যাটাও কিন্তু শিখতে গেলে সংস্কৃত ভাষা, উচ্চারণ, অ্যাকসেন্ট, স্বরাঘাত, আমাদের যে বিভিন্ন রকমের ইন্টোনেশন রয়েছে, শ্বাসাঘাত, এগুলো শিখতে হয়। এক্সাক্ট উচ্চারণ না হলে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায়। তো সার্বিকভাবে সবকিছু মিলেই আমাদের যাত্রা। তো এইবার যাত্রাটা আমরা যাতে শুভ হয় সেজন্য আমরা শুরু করব। এবং আমাদের আজকের এই কোর্সটা আমরা সূচনা করার জন্য আমি আমাদের যে বাংলাদেশ বেদিক ফাউন্ডেশন এবং আমাদের বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির একজন বিশিষ্ট প্রশিক্ষক, এবং তিনি বর্তমানে
বিসিএস একজন প্রভাষক হিসেবে আছেন। আমি দাদাকে অনুরোধ করব আমাদের এই বিষয়ে কিছু দিক নির্দেশনা, গাইডলাইন এবং আমাদের সূচনা বক্তব্য দেওয়ার জন্য। দাদা কি শুনতে পাচ্ছেন? সুমনকান্তি ঘোষ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। অনেক খুব সুন্দর করে শুনছিলাম, কোনো ধরনের সাউন্ড আসছিল না, খুব ভালো লাগছে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই কোর্সে। আসলে আমি খুব ছোটবেলা থেকেই গীতা শিখি, গীতা পড়াই, এবং বর্তমানে আমার উদ্দেশ্য ছিল আমি একজন শিক্ষক হব। আমি সেটা হয়েছি, সর্বোচ্চ শিক্ষক হয়েছি দেশের, বিসিএস পাশ করে শিক্ষক হয়েছি এখন। তো রাজীব আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের ছোট ভাই, সেও শিক্ষকতা করে, বর্তমানে একটি কলেজে আছে। তো মোটামুটি আমাদের দুজনের মাইন্ডসেট সেম, আমরা বিভিন্ন জায়গায় বসতাম। তো বাংলাদেশ বৈদিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আগেও সংস্কৃত কোর্স এবং শ্রীমদ্ ভগবদ গীতার উপর বিভিন্ন কোর্স আমরা রেখেছিলাম, এবং ইয়োগা এটার উপরও আমাদের কিছু কোর্স আছে। তো আমরা আস্তে ধীরে এটা আরো বেশি আমরা অনলাইন অফলাইন উভয়ে আমরা আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আজকে যারা উপস্থিত আছে তাদের মধ্যে দেখলাম খুব বেশি আগ্রহ, যে আজকে আমি প্রায় 10 জনের নাম শুনেছি এখানে। বিধান দাদা আছেন, পলাশ, শুভ সাহা, কিশোর, শক্তিদা, তারপর তাপস, প্রশান্ত, তারপর কৌষ্ঠব, সত্যার্থী, তামান্না, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের আজকে কোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু শিখব। যেমন আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ একটু শিখেছিলাম। পরবর্তীতে হিন্দি ভাষা শেখার জন্য বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছিলাম। উর্দু ভাষা শেখার জন্য ওখানেও একটু অনলাইনে চেষ্টা করি। আসলে কোনো একটা বিষয় যদি আমরা ভালো করে জানতে চাই, ওই ভাষাটাকে আমাদের বুঝতে হয়, জানতে হয়। যেমন গীতাটা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাই, আমাকে কিন্তু সংস্কৃত ভাষাটা একটু বুঝতে হবে। অনেক সময় একটু 19-20 হয়ে যায়, অর্থাৎ অনুবাদ করবার সময় যিনি অনুবাদক, আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেখেছি বিভিন্ন বই একটু সরে যায়। তো আমরা যদি সংস্কৃত ভাষাটা একটু পিওরলি পারি আর ঠিকভাবে উচ্চারণ করতে পারি, যেটা রাজীব পণ্ডিতজি বলেছিল, আমরা একজন আরেকজনকে পণ্ডিতজি হিসেবে সম্বোধন করতাম আমাদের গীতা স্কুলে। তো রাজীব পণ্ডিতজি যেটা বলেছেন, আসলে কিন্তু এটা একটু যদি 19-20 আমরা উচ্চারণ করি, তখন কিন্তু অর্থ, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমিও কিন্তু এখনো শিখছি, আর রাজীব কিন্তু এগুলোর উপর অনেক গবেষণা করছেন। আমি মূলত গীতার উপরেই একটু গবেষণা করি, আর রাজীব পণ্ডিতজি উনি কিন্তু ভাষার উপরে বেশি গবেষণা করেন। আমি বলবো যে আপনারা অনেক কিছু পাবেন এই আজকের এই যে সংস্কৃত ভাষা শিক্ষা এবং শ্রীমদ্ ভগবদ গীতা, এটা কিভাবে পড়তে হবে, ভাষাটা ভালো করে শিখলে আমরা এটাও ভালো করে জানবো। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বর্তমানে কুমিল্লাতে আছি একটি সরকারি কলেজে প্রভাষক হিসাবে। তো সবাইকে শুভকামনা জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত এই 3 মাস আপনারা সাথে থাকবেন। আর যারা অংশগ্রহণ করবে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আর যারা অংশগ্রহণ করতে চায় তারাও যেন দ্রুত অ্যাড হয়ে যায়, আর আপনাদেরকে সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর রাজীব পণ্ডিতজি, আপনি চালিয়ে যান, শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, নমন। তো আমরা দাদার বক্তব্য আমরা শুনেছি। এবার আমরা আমাদের মেইন টপিকে যাই। আমরা মেইন টপিকে যাওয়ার আগে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আপনারা যদি স্ক্রিনটা ভালো করে দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের মেইন যে বিষয়টা, মানে এই যে দেখুন, আজকে তো ওরকম ভাবে আমরা কোনো কন্টেন্টে ঢুকতে পারছি না। আজকে আমরা একদমই খুব বেসিক কিছু কথা আলোচনা করব। সেই বেসিক কথার আলোচনার মাঝে বা পরবর্তীতে আপনাদের প্রশ্ন উত্তরটাও শুনবো। আপনাদের কিছু জানার থাকলে বলবেন।
আমরা আমাদের যে কন্টেন্ট যেভাবে সাজিয়েছি সেই কন্টেন্টের মধ্যে যেই টপিকগুলো আছে, তো সেটি যদি আমি একে একে একটু লেখার চেষ্টা করি। প্রথমে আমরা বাংলা ভাষা যারা শিখছেন, মানে আমরা যারা বাংলা ভাষা জানি, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষা যারা জানেন তাদের জন্য সংস্কৃত শেখা খুবই খুবই সহজ, একদমই সহজ। তার কারণ কি, আমরা জানি আমাদের যে বাংলা ভাষায় বর্তমানে ব্যবহৃত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর একদম বলা যায় 80%, ঠিক আছে, মানে 70 থেকে 80% যদি আমরা ধরি, 70 থেকে 80%ই হচ্ছে তৎসম শব্দ থেকেই আসছে। ঠিক আছে, তৎসম শব্দ থেকে আসছে, পরিবর্তিতর মাধ্যমে তদ্ভব রূপে ব্যবহৃত হয়েছে। তারপরে আমাদের বাকিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কালচার, বিভিন্ন দেশ থেকে এসেছে, যেমন পর্তুগিজ, আরবি, ফার্সি, হ্যাঁ, এরকম নানান দেশ থেকে কালক্রমে এসেছে। তার কারণটা কি? কারণ আমরা বিভিন্ন দেশ আমাদের এই দেশকে শাসন করেছিল, ব্রিটিশরা শাসন করেছিল, প্রচুর ইংরেজি শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। আবার পর্তুগিজরা শাসন করেছে, তখন পর্তুগিজের অনেক শব্দ ঢুকেছে। রাবিকরা শাসন করেছে, রাবিক বলতে আমি বোঝাচ্ছি পারস্য, মানে sorry, ইরানের যে অঞ্চল, যেটাকে আমরা পারস্য বলি। তো সেখানকার ভাষার অনেক শব্দ ঢুকেছে আমাদের এখানে। এভাবে বিভিন্ন ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে, ঠিক আছে, এই 3 ধরনের কারণ হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি। একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে রাজনৈতিক, এবং আরেকটি হচ্ছে ব্যবসায়িক বা অর্থনৈতিক। হ্যাঁ, এই বিভিন্ন কারণে আমাদের দেশে প্রচুর পর্যটকরা আসে, প্রচুর শাসকরা আসে, প্রচুর বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে আসেন, এবং তাদের ভাষার কিছু শব্দ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলা ভাষায়। কিন্তু আমাদের বাংলা ভাষায় এখনো বেশিরভাগ শব্দই হচ্ছে তদ্ভব শব্দ, এবং সেই তদ্ভবগুলো বিভিন্ন কালক্রমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। তো আমরা যদি এটার হিস্ট্রি দেখি বাংলা ভাষার, সেখানে আমরা অনেকেই জানি, প্রত্যেকেই জানি আশা করি, যে বাংলা ভাষার যে মাদার যে ল্যাঙ্গুয়েজ, সেটি অবশ্যই সংস্কৃত ভাষা। ঠিক আছে, সংস্কৃত ভাষাকে বলা হচ্ছে বাংলা ভাষার জননী, এবং সেখান থেকেই কালক্রমে পরিশ্রুত হয়ে আমাদের বর্তমান বাংলা ভাষা। কেন, তার অনেক হিস্ট্রি রয়েছে। পরিবর্তিত হয়ে এটা কুটিল রূপ থেকে আসছে আমরা জানি, এবং এই কুটিল রূপ থেকেই মানে আসার কারণে বাংলা ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো পরিবর্তন হলেও যারা বাংলা ভাষা জানেন তাদের মানে তাদের কাছে সংস্কৃত ভাষাটা বোঝা শেখাটা খুবই সহজ। যতটা কঠিন হচ্ছে যারা অন্যান্য ভাষা জানেন, যেমন যিনি ইংরেজি ভাষা জানেন তার জন্য বোঝা অনেক কঠিন, বা ফ্রেঞ্চ, আরবিক, স্প্যানিশ, ম্যান্দারিন, অন্যান্য যত ভাষা রয়েছে, ওই ভাষা দিয়ে সংস্কৃত শেখাটা খুবই টাফ। বাংলা ভাষাটা শেখাটা মানে মাধ্যমে খুবই সহজ। এই কারণে আপনারা কেউ ভয় পাবেন না, বিশ্বাস রাখুন, সংস্কৃত ভাষা কঠিন কিচ্ছু না, একদম সহজ। শুধুমাত্র অ্যালফাবেট গুলো আমরা যদি শিখে নিতে পারি, তাহলে আমাদের শব্দ তৈরি করা, সেটার প্রয়োগ, ব্যাকরণ, সবকিছু আমাদের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, যেমন আমরা এখন যে এইখানে যে বাক্যটা মানে বললাম, সেই বাক্যটা যারা অ্যালফাবেট জানেন না তাদের জন্য বোঝাটা কষ্ট হয়ে যাবে। যারা আবার হিন্দি ভাষা কিছুটা জানেন বা যারা লিখতে পারেন, তাদের জন্য শব্দটা কি লিখেছে বোঝাটা সহজ, কিন্তু এই শব্দের অর্থটা কি সেটা হয়তোবা টাফ হয়ে যাবে। কেননা আমরা বলি যে সংস্কৃত ভাষার আসলে নির্দিষ্ট কোনো লিপি নাই। হ্যাঁ, মানে লিপি বলতে অ্যালফাবেট, মানে নির্দিষ্ট কোনো অ্যালফাবেট নাই, নো অ্যালফাবেট যেটাকে আমরা বলবো। ঠিক আছে, তাই কোনো অ্যালফাবেটসই নাই। কারণ কেন এটার কারণ কি? কারণ এই সংস্কৃত ভাষা অত্যন্ত প্রাচীন, এটা একসময় মৌখিক ভাষা ছিল, লিখিত ভাষার ফর্মে ছিল না। ক্রমান্বয়ে পরবর্তীতে যে ভাষা এটা চর্চা হয়েছে, সেই ভাষার নিজস্ব অ্যালফাবেটে তারা প্রকাশ করেছে, যেটাকে আমরা বলি ট্রান্সলিটারেশন। এই ট্রান্সলিটারেশন মানে হলো যে ভাষায় সংস্কৃতে চর্চা হয়েছে সেই ভাষায় তারা তারা ওভাবে ট্রান্সলেট করে নিয়েছে। যেমন কথার কথা ধরুন, আমরা যখন বাংলা ভাষা আমরা শিখছি, তো বাংলা ভাষায় এটাকে আমরা কিভাবে লিখি? আমরা বাংলা ভাষায় এটাকে বললাম সর্বেশম স্বাগতম। তাহলে সর্বেশম, সর্বেশম স্বাগতম, তাহলে এটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে, আমরা এভাবে লিখছি। এখানকার যতগুলো অ্যালফাবেট আছে সব বাংলা হরফ বা বাংলা
বর্ণ, ঠিক আছে। আবার আমি যখন দেবনাগরী বা ব্রাহ্মী লিপি থেকে যে আগত যে বর্ণমালা, যেটাকে আমরা দেবনাগরী লিপি বলছি, সেই দেবনাগরী লিপি হচ্ছে এই যে আমাদের উপরে যে বাক্যটা রয়েছে, সেটা হচ্ছে দেবনাগরী লিপিতে লেখা হয়েছে, যেটাকে আমরা বলি অনেকে হিন্দি অ্যালফাবেট বলে, তারপরে আর অনেকে সংস্কৃত অ্যালফাবেট বলে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে দেবনাগরী। দেবনাগরী কি? দেব মানি দেবতা, নাগর মানি অঞ্চল। তাহলে দেবতাদের রাজ্যে, দেবতাদের অঞ্চলে যে ভাষাটা চর্চা করা হতো প্রাচীন কালে বা পৌরাণিক যুগে, বৈদিক যুগে, সেই ভাষাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই সংস্কৃত ভাষা, এবং তার অ্যালফাবেটটা হচ্ছে দেবনাগরী। তো যেহেতু সংস্কৃত ভাষার জন্ম বিস্তৃত সম্পূর্ণ এই ভারতীয় উপমহাদেশে, তো এই কারণেই এই দেবনাগরী লিপির প্রচলনটা সবচেয়ে বেশি ছিল, যার কারণে আমরা সংস্কৃত ভাষার মেইন যে অ্যালফাবেট, সেটা আমরা এই দেবনাগরীটাকেই ধরে থাকি, এবং সে অনুযায়ী আমরা এটা চর্চা করি। কেননা এখানকার অনেক প্রাচীন স্তোত্রম রয়েছে, বিভিন্ন রকমের সূত্র রয়েছে, মন্ত্র রয়েছে, বিভিন্ন শ্লোকস রয়েছে, সবগুলোর সঠিক উচ্চারণই করতো আগে মানুষ। তখন কোনো ভাষা মানে কোনো বই পুস্তক লেখার কিচ্ছু ছিল না। শ্রৌত পন্থায় মানে মুখে মুখে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই ভাষাটা ধীরে 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 যুগ যুগ শত শত বছর প্রবাহিত হয়ে আসছিল। তারপরে এক সময় ধীরে ধীরে যখন লিখিত ফর্মগুলো তৈরি হয়, বর্ণমালাগুলো উদ্ভূত হয়, বিভিন্ন সভ্যতা, আমরা ক্যালিডীয় সভ্যতার নাম শুনেছি, হ্যাঁ, তারপরে আমরা মেসোপটেমিয়া সভ্যতা, তো এই নানান ভারতে একটা সভ্যতা রয়েছে, এটাকে আমরা বলি মহেঞ্জোদারো, হরপ্পা বা সিন্ধু সভ্যতা, এরকম অনেকগুলো সভ্যতা আছে। তো সেই সভ্যতার সময়ে ধীরে ধীরে এই বর্ণমালাগুলো মানে ইউনিফর্ম আস্তে আস্তে উৎপত্তি ঘটে। তো আমাদের যে ব্রাহ্মী লিপি ছিল, যেটা কাল্পনিক সে ভাষাগোষ্ঠী, ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী, হ্যাঁ, সেখানের মধ্যে থেকেই ধীরে ধীরে এগুলোর উৎপত্তি ঘটে বা আসতে থাকে আর কি। তো যাই হোক, এখন এই যে আপনারা সর্বেশম স্বাগতম, এটা সংস্কৃত ভাষায় বলা হয়, লিখতে গেলে এরকম, বাংলা লিখতে গেলে ঠিক এরকম স্বাভাবিকভাবে, যার অর্থ কি? অর্থ হচ্ছে সবাইকে স্বাগতম। তাহলে আমরা কি বলছি? সার্ভে মানে কি? সবাই, সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। এবং বলছে নমস্কার সার্ভিস সর্বেভ্য, এখানে দুইভাবে বলা যায়। আবার নমস্কার বলছে সর্বেভ্য মানে সকলকে নমস্কার। নম মানে কি? এখন এটাকে আমরা যদি ব্যাখ্যা করি, যেমন এই যে কৃতাঞ্জলি, এখানে যেই মুদ্রাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কৃতাঞ্জলি মুদ্রা। কৃতাঞ্জলি মুদ্রা হচ্ছে কি? যে আমরা কাউকে আমরা সম্মান করতে আমরা নমস্তে শব্দটাকে প্রয়োগ করি। এই নমস্তে শব্দটা কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তো নমস্তে শব্দটা উচ্চারণ করার সময় আমরা একটা মুদ্রা প্রদর্শন করি, এটা হলো কৃতাঞ্জলি মুদ্রা। অর্থাৎ মনোযোগ আকর্ষণ করার জন্য যে মুদ্রাটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে এই কৃতাঞ্জলি মুদ্রায়। অর্থাৎ প্রত্যেকটা কর, আঙ্গুলের প্রত্যেকটা কর সুন্দরভাবে একটির সাথে আরেকটা লেগে গিয়ে ঠিক আমরা আমাদের বুকের মাঝখানে ধরে আমরা প্রণাম জানাই, নমস্তে জানাই, অথবা নমস্কার জানাই। এবং এটাকে দুইভাবে বলা যায়, নমস্কার সর্বেভ্য অথবা নমো নমঃ, ঠিক আছে, নানান ভাবে বলা বলা হয়, অথবা নমস্তে, বিভিন্ন ভাবে কিন্তু এগুলো প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন এই হচ্ছে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভারতীয় সংস্কৃতি, এভাবেই দেখা হয়। তো যাই হোক, তাহলে দুইটা বাক্যের অর্থ আমরা দেখতে পেলাম, সবাইকে নমস্কার এবং আরেকটা হচ্ছে সবাইকে স্বাগতম। এখন এই যে ভাষায় যে লেখা হয়েছে, আমরা কিন্তু সেটাই শিখতে চলেছি, ঠিক আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বাংলা থেকে ক্রমান্বয়ে এই পর্যায়ে উপনীত হওয়া। তাই ওই পর্যায়ে উপনীত হতে পারলেই তো আমাদের এই ভাষা শেখাটা সার্থক। আর এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু এক দুদিনে হয় না, এটা দীর্ঘদিন সময় লাগে। এই সংস্কৃত ভাষা ব্যাকরণ শিখতে প্রাচীনকালে নাকি মানুষের অনেক বছর সময় লাগতো। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা তিনি যে কৌমুদি লিখেছেন, সেখানে প্রায় 4 বছর লেগেছিল। 4 বছরে সবাই ব্যাকরণ শিখছিল, এবং আগে তো আরো অনেক সময় লাগতো। পাণিনিয় যে অষ্টাধ্যায়ী ছিল বা যে প্রাচীন ব্যাকরণ গুলো ছিল, সিদ্ধান্ত কৌমুদি বা লঘু সিদ্ধান্ত, এরকম অনেক রকমের ব্যাকরণ ছিল যেগুলো শিখতে প্রায় 12 বছর সময় লাগতো। 12 ইয়ার্স, ছোট্টবেলা থেকে শিখে 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 এটার মাস্টার পণ্ডিত হতে গেলে অনেক সময় লাগতো। কিন্তু বিদ্যাসাগরে সেটাকে প্রায় 4 বছরের মধ্যে নিয়ে এসছে।
এই কারণে আমরা, এবং উনি অনেক সংস্কার করেছেন, অনেক জটিলতাকে বাদ দিয়ে সহজভাবে সূত্র আকারে এটাকে নিয়ে এসেছেন। আরো প্রাচীন ইতিহাস আছে আমরা দেখব। তো যার কারণে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা 2-3 মাসে কখনো বলতে পারি না যে আমরা 100% ভাষাটা শিখে যাব। এত সহজ নয়। একটা ইংরেজি ভাষা শিখতে গেলে তো 2 মাসে 3 মাসে হয় না। কারণ কি, দেখুন, গ্রামাটিক্যাল বা যে রুলস নিয়ম আছে সেগুলো হয়তো 3 মাসে আপনি শিখতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ভাষার যে একটা অফুরন্ত শব্দ ভান্ডার রয়েছে, যেটি হাজারো হাজারো শব্দের সমষ্টি। একটা অভিধান লিখতে গেলে অনেক, সংস্কৃতে যে অভিধানগুলো রয়েছে তার নাম হচ্ছে, যেমন ধরুন অমরকোষ, অমরার্থচন্দ্রিকা রয়েছে, তারপরে শব্দকল্পদ্রুম রয়েছে, হ্যাঁ, এরকম অসংখ্য রকমের আপনার মানে অভিধান রয়েছে সংস্কৃত ভাষার। সেই অভিধানগুলো তো হাজার হাজার শব্দ, আর এই হাজার হাজার শব্দ তো আপনি 2-3 মাসে শিখতে পারবেন না। তাই আমরা কি করেছি, আমরা সবচেয়ে কমন যে শব্দগুলো আছে আমাদের চারপাশে, যেগুলো প্রায় ইউজ হয়, মানে স্পোকেন, অর্থাৎ কথোপকথনে যে শব্দগুলো বেশি বেশি ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে আমরা লিস্টিং করে ফেলেছি। সেগুলোকে লিস্টিং করে আমরা মোটামুটি কথা বলা বা মোটামুটি কিছু একটা লিখা, মনের ভাবটা প্রকাশ করা, কিংবা কোনো একটা হোলি টেক্সট থেকে কোনো একটা শব্দ বা বাক্য, এগুলোকে আমরা অনুবাদ করার যে মেথড সিস্টেম, সেটা আমরা শর্টকাটে নিয়ে আসতে পেরেছি। সেভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। আর সেই আগানো শুধু আমরা ক্লাস করলেই হবে না, আমাদেরকে অবশ্যই বাড়ি কাজ দেব। সেই বাড়ি কাজগুলো আমাদের রেগুলার করতে হবে, একটু স্টাডিও করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমি আছি, সার্বিকভাবে সহযোগিতা করব। আপনাদের আগ্রহ, আপনাদের পড়াশোনার গতি সবকিছু আমাদেরকে আসলে অনুপ্রাণিত করবে, এবং আমরাও আপনাদেরকে সার্বিকভাবে যত রকমের লজিস্টিক সাপোর্ট আছে সবকিছু আমরা দেব। তবে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আমরা যেন সবার সাথে সুন্দরভাবে আমরা যোগাযোগ কমিউনিকেশনটা রাখতে পারি, এবং এটা নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যেন আমরা যেতে পারি। ঠিক আছে, সেই কামনাটাই আমরা করব। আচ্ছা, তো এই গেল আমাদের পরবর্তী। এখন আমরা আহ এই যে আমরা কৃতাঞ্জলি পূর্বক যে নামাস্তে শব্দটা বললাম, এই নামাস্তে শব্দটা যে ধাতু থেকে এসছে সেটাকে বলা হচ্ছে নাম ধাতু। নাম ধাতু মানে কি? এর আক্ষরিক যে অর্থ সেটা হলো নোয়া বা ঝোঁকা, অর্থাৎ কাউকে ঝুঁকে আমি কি করছি, নমস্কার করছি বা শ্রদ্ধা জ্ঞাপন করছি। নামাহ তে মানে কি, নমস্তে। দেখুন এখানে সজাতে বিসর্গ আছে, এবং এই যে বিসর্গটা নম ধাতুর সাথে তে যুক্ত হয়ে হয়ে গেল নমস্তে। ঠিক আছে, তাহলে নাম ধাতু থেকে নমস্তে শব্দটা এখানে এসছে। তাহলে নাম অর্থ কি? নাম অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো বা মাথা নোয়া। এবং এটাকে আমরা অনেক সময় আবার অঞ্জলি মুদ্রাও বলে থাকি, কৃতাঞ্জলি, ঠিক আছে, বা অঞ্জলি মুদ্রা। এবং এই মুদ্রাটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, অনেক ক্ষেত্রে। কারণ এই ভারতীয় মহাদেশ, উপমহাদেশে এই মুদ্রার যে প্রয়োগ, আপনি ভারতনাট্যম বলুন, তারপরে আমাদের নানান রকমের যে যোগ সাধনা, যোগা বলুন, সব জায়গায় এই মুদ্রাটার প্রয়োগ আছে। এই মুদ্রাটা প্রয়োগ করলে কি হয়, যখন আমাদের হাতে আমাদের অনেকগুলো নার্ভাস সিস্টেম রয়েছে এখানে, এবং এখানেও নার্ভাস সিস্টেম রয়েছে, দুটো যখন ধীরে হালকাভাবে প্রেসার দেওয়া হয়, তখন সেখানে একই প্রেসার সৃষ্টি হয়। সেই একই প্রেসার থেকে ধীরে ধীরে আমাদের নার্ভাস সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়, আমাদের যে লেফট ব্রেন, রাইট ব্রেন রয়েছে, সেগুলো সুন্দরভাবে সমন্বয় তৈরি হয়। এটা সাইন্টিফিক অনেক ব্যাখ্যা রয়েছে এই মুদ্রার। তো সেদিন আমরা ইয়োগার ক্লাসে বা আমরা পরবর্তী সুযোগ পেলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব বিস্তৃতভাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা জানলাম যে নম ধাতু থেকে আসছে। এবার আসলে এই যে আমরা প্রণাম নমস্কার দিচ্ছি, তার শাস্ত্রীয় বিধানটা কি, বা আমরা কেন দিচ্ছি এই মুদ্রাটা, তার শাস্ত্রীয় বিধান প্রথমে আমরা পাচ্ছি শ্বেতাশতর উপনিষদ। শ্বেতাশতর উপনিষদের 2য় অধ্যায়ের 17 মন্ত্রে বলছে, ইয়ো দেব যজ্ঞৌ ইয়ো যপসু ইয়ো বিশ্বম ভুবনা বিবেশ ইয়ঃ ওষুধীষু ইয়ো বনস্পতিষু। দেখুন, তস্मै দেবায় নমো নমঃ। এবং এই যে বলছেন নমো নমঃ, এখানে কিন্তু আমরা এই শব্দটা দেখুন, আমি একটু মার্কিং করে রেখেছি এখানে রেড কালি দিয়ে।
এই টোটালি এমন একটা মন্ত্রের মধ্যে নমো নমঃ শব্দটা উল্লেখ আছে, যেখানে বলছি যে সেই পরমাত্মাকে বারবার আমরা কি করি, নমস্কার করছি। দেখুন, এখানে আমাদের একটু ভুল বোঝার একটা মানে সুযোগ থাকতে পারে, বা অনেকে আমরা ভুল বুঝতে পারি। কোনো ব্যক্তিকে নমস্কার করা মানে হচ্ছে আমি ওই ব্যক্তিকে নমস্কার করছি না, অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে যে একটা বিশ্বজনীন সত্তা রয়েছে, যেটাকে আমরা বলি যে জীবাত্মা, হ্যাঁ, যেটি হচ্ছে আমাদের পরমাত্মার একটা পার্ট, অংশ। এই যে বলা হচ্ছে, দেখুন, জ্যোতির্ময়ী পরমাত্মা অগ্নিতে, জলে, ওষুধিতে, বিশাল বটবৃক্ষে রয়েছেন। সংক্ষেপে এই পরমাত্মাই হচ্ছে বিশ্বজুড়ে বিরাজমান। সেই পরমাত্মাকে আমরা কি করছি, বারবার নমস্কার করছি। এই জন্য বলছে দেবায় তস্মৈ দেবায় নমো নমঃ। সো এই জন্য আমরা কোনো ব্যক্তিকে এখানে কিন্তু নমস্কার হচ্ছে না, বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে না। ফর এক্সাম্পল, আমি রাজীব রয়, তাহলে আমাকে নমস্কার করা মানে শুধু আমাকে নয়, আমার ভেতরে যে পরমাত্মা অংশ বা তার যে শক্তি বিরাজমান, সেই শক্তিকেই কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এবং সেই শক্তি শুধু আমার মধ্যে নয়, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রয়েছে। কারণ সৃষ্টির মধ্যে স্রষ্টার অস্তিত্ব বিরাজমান। কেন বলা হয়? স্রষ্টার অস্তিত্ব যদি না থাকতো, তাহলে এই সৃষ্টি জগতে কখনো প্রাণ থাকতো না। ঠিক আছে? তো সেই জন্যেই খুব সুন্দরভাবে কৃষকদের অভিনন্দন জানাতে গিয়েও খুব সুন্দরভাবে বলছে, দেখুন, যে নমস্তে লাঙ্গলে ভ্যো নমা। এখানেও নমম ধাতুর প্রয়োগ আছে, এটা অথর্ববেদ থেকে নেওয়া। অথর্ববেদ এর বাংলা অনুবাদ কি, যে যারা লাঙ্গল ও চাষের মাধ্যমে জমিতে ফসল ফলান তাদের জানাই নমস্কার। আমরা জানি অথর্ববেদ হচ্ছে এমন একটা বেদের একটা অংশ, যেটি সম্পূর্ণভাবে আমাদের প্রাত্যহিক জীবনে নানান কর্মকাণ্ড নিয়ে কথা বলে। এই প্রাত্যহিক বৈদিক যুগ, সেখানে হাল চাষের একটা চিত্র ফুটে উঠেছে। তাই আমরা এই যে লাঙ্গলে ভ্যো, এই শব্দটা উল্লেখ আছে। তার মানে বৈদিক যুগে হাল চাষ মানে পানি সেচ দেওয়ার, তারপরে আপনার জল, নদী থেকে জল এনে, এই যে আমরা যে সিন্ধু সভ্যতার কথা বলি, নদী কেন্দ্রিক যে সভ্যতাগুলো আছে, সেখানেও কিন্তু এগুলো চাষ হতো, ফসল ফলাতো মানুষ তখনকার সময়ে। সেখানেও কিন্তু এই নম ধাতুর প্রয়োগটা রয়েছে, এবং এখানে নমস্তে আকারে রয়েছে, নমস্তে। এটা অথর্ববেদ থেকে আমি একটা প্রমাণ দিলাম। তারপরে আমরা যেমন দেখুন অভিবাদন, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার গ্রিটিংস, হ্যাঁ, সম্ভাষণ, অভিবাদন রূপে নমস্কার প্রদানের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যজুর্বেদে লিখিত একটা মন্ত্র আছে। তো সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা দেখুন, নমো জ্যেষ্ঠায় চ কনিষ্ঠায় চ নমঃ পূর্বজায় চ পরজায় চ নমো মধ্যমায় চাপগলভ্যায় চ নমো জগন্নায় চ উদনায় চ। তাহলে এই যজুর্বেদের 16 চ্যাপ্টারের 32 ভার্সেস খুব সুন্দরভাবে সেখানে এই নমো শব্দটা এখানে উল্লেখ রয়েছে। হ্যাঁ, এখানে আবার অনেক তিনটা ভাগে তিন জায়গায় উল্লেখ আছে, তিন রকম। ঠিক আছে? এবং এইটার অর্থ কি? যার বাংলা অর্থ হচ্ছে, আমরা প্রণাম জানাচ্ছি কাকে? জ্যেষ্ঠদেরকে। নমস্কার জানাচ্ছি কনিষ্ঠদেরকে। নমস্কার জানাচ্ছি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ধনী, গরিব, জ্ঞানী, হ্যাঁ, স্বল্প জ্ঞানী, সকলকে। তাহলে এই মন্ত্রের ভেতর দিয়ে সমতা, সকলের প্রতি যে একটা সমতা, ছোট বড়, জ্ঞানী অজ্ঞানী, ধনী গরিব, উচ্চবিত্ত, সকলের প্রতি যে একটা আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, হ্যাঁ, সেটা কিন্তু ফুটে উঠেছে এই যজুর্বেদ, এই 16 চ্যাপ্টারের 32 ভার্সের মধ্যে। সেখানে নমো শব্দটার উল্লেখ রয়েছে। তো এইভাবে অসংখ্য আমাদের হোলি স্ক্রিপচার থেকে, বেদ থেকে বিশেষ করে কেন দিলাম, কারণ বেদ হচ্ছে সবচেয়ে প্রথম। বেদ থেকে বাকি যা পরবর্তীতে এসেছেন সেগুলো হচ্ছে গৌণ, বাট মেইন হচ্ছে বেদ। বেদের পূর্বে আর কোনো ধর্মশাস্ত্র নেই। আর বেদ ইজ নট এ সিঙ্গেল হোলি স্ক্রিপচার। বেদ শুধুমাত্র একটা গ্রন্থ নয়, বেদ হচ্ছে কালেকশন অফ নলেজ, কালেকশন অফ নলেজ, জ্ঞানের মানে সংগ্রহ। আর সেই জ্ঞানগুলো কারা পেয়েছেন? সেই জ্ঞানগুলো পেয়েছেন ঋষিরা, মুনিরা। তাহলে মুনি ঋষি তাদের যে সাধনায় ধ্যানে প্রাপ্ত যে পবিত্র জ্ঞান, যেটা ঈশ্বরকোটি লোক থেকে এসেছে, ব্রহ্মলোক থেকে এসেছে, হ্যাঁ, তাহলে ওনার পবিত্র সেই জ্ঞানগুলোকে যারা ধারণ করেছেন, সেই ঋষিদের থেকে সমস্ত জ্ঞানগুলো কালেকশন করে নাম হয়েছে বেদা, হোলি বেদাস। এই কারণে বিদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান,
তাহলে বেদ মানে হচ্ছে জ্ঞানের কালেকশন অফ নলেজ। এটাকে আমরা সূত্র বলতে পারি, জ্ঞানসূত্র। তো এই কারণে বেদ হচ্ছে সবার প্রথমে আমরা চিন্তা করব, তারপর বাকি বেদ থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে অন্যান্য ব্রাঞ্চ গুলো আসছে। উপনিষদ, বেদের তো দুটো কাণ্ড রয়েছে সবাই জানেন, জ্ঞানকাণ্ড এবং আর হলো কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে হচ্ছে যারা প্রাচীনকালে বেদিক যুগে যাগযজ্ঞ করতেন বিভিন্ন সংসার উন্নতির জন্য, নানান কর্মকাণ্ডে, হ্যাঁ, ঈশ্বরের উদ্দেশ্যে অনেক আহুতি প্রদান করত, তাদেরকে বলা হচ্ছে কর্মকাণ্ড। আর যারা একটু দার্শনিক প্রকৃতির ছিল, জ্ঞান চর্চা করত, নীরবে নিভৃতে বিভিন্ন ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলতেন, সৃষ্টিকর্তা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, তাদেরকে বলা হচ্ছে দার্শনিক সম্প্রদায়। এরা কি করেছে, ওই বেদের ওই জ্ঞান কাণ্ডটাকে নিয়ে তারা চর্চা করতেন। এই জ্ঞান কাণ্ড থেকে ধীরে ধীরে উপনিষদ গুলো এসছে, আর কর্মকাণ্ড থেকে ব্রাহ্মণ বিভিন্ন গ্রন্থগুলো সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সেটি হচ্ছে অনেক ডিপলি আলোচনা, তা আমরা আর সেদিকে না যাই। এই জন্য রেফারেন্সটা দিয়েছিলাম। এবং কোথাও কোনো, আমরা তো এখন অভিবাদনের জন্য অনেক শব্দ প্রয়োগ করছি। আম, এটা অন্য কেউ মানে এখানে আমি রিকোয়েস্ট করছি, আমরা অনেক আলোচনা করব। আমরা আমরা এক একজন এক এক দর্শনে ভাবিত, বা এক এক মতবাদ সম্প্রদায় গোষ্ঠীতে আবদ্ধ, এক এক সম্প্রদায় এক এক রকম অভিবাদনের শব্দ প্রয়োগ করি। যেমন কেউ বলছে আমরা হরে কৃষ্ণ, দেখা হলে একজন একজনকে, কেউ বলছি জয় গুরু, কেউ বলছি জয় রাম জয় রাম, আবার কেউ বলছি রাধে রাধে, কেউ বলছি জয় শ্রী রাধে, কেউ বলছি শিবহম শিবহম। এই যে নানান রকমের আমরা শব্দ প্রয়োগ করছি, এগুলো হচ্ছে সাম্প্রদায়িক কিছু শব্দ, মানে বিভিন্ন সম্প্রদায়গত গোষ্ঠীবদ্ধ কিছু শব্দ প্রয়োগ। তারা তাদের মতো করে ওই দর্শন অনুযায়ী ওরা সৃষ্টি করেছেন এবং ওটা প্রয়োগ করেন। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে শাস্ত্রাদি কি বলছে সেটা আমাদের দেখতে হবে। শাস্ত্রে আমাদের এই বেদ বা উপনিষদ, বেদান্তে বা গীতাতে কোথাও আমরা এগুলোর প্রয়োগ নাই, শুধুমাত্র একটি নমো নমঃ শব্দের প্রয়োগ আছে। প্রত্যেকটা মন্ত্রের পিছনে কি রয়েছে, এই নমঃ শব্দটা কিন্তু আছে। যেমন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, তাহলে এই বাসুদেবায় এবং ওম নমঃ শিবায় নমঃ শব্দ প্রয়োগ রয়েছে। হ্যাঁ, সব জায়গায় নমঃ, নম ধাতুর প্রয়োগ আছে। কোথাও কিন্তু এর আগে আমি যে শব্দগুলো বলেছি ওগুলো কিন্তু কোথাও প্রয়োগ নেই। তাই যদি কেউ আমাকে বলেন যে আচ্ছা তাহলে আমরা নমস্কার, যে আমরা শাস্ত্রীয় বিধান কি, এটা বেদ থেকে আমি রেফারেন্স দিলাম, এবার আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং আমি বলছি যে আপনাদের এখানে সবাইকে বলছি, সকল শাস্ত্র ঘেঁটে এই নম ধাতু ছাড়া যদি অন্য কোনো ধাতুকে খুঁজে পান, মানে সম্ভাষণের জন্য বা গ্রিটিংস এর জন্য কিংবা কাউকে অভিবাদন জানানোর জন্য, তাহলে আমাকে একটু কাইন্ডলি দেখাবেন সবাই। সেটা পুরাণ হতে পারে, উপনিষদ হতে পারে, বেদান্ত হতে পারে, স্মৃতিশাস্ত্র হতে পারে, বেদ হতে পারে, যা যা রয়েছে। ঠিক আছে, কোন শাস্ত্রতে যদি পান হরে কৃষ্ণ, জয় গুরু, জয় রাধে, হ্যাঁ, বা জয় রাম, এগুলো অভিবাদন নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র আমরা বিভিন্ন দর্শন চর্চা করতে গিয়ে, একটা ভাবনা চর্চা করতে গিয়ে ব্যবহার করে থাকি। বাট অভিবাদনের জন্য হচ্ছে আমাদের এইটা। এটার বিপরীতে যদি কেউ খুঁজে পান তাহলে আমাকে একটু কাইন্ডলি দেখাবেন, তাহলে আমাদের নতুন করে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ তখন আবার চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যারা ভবিষ্যতে কোর্স করবেন তাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখান থেকে আমরা একটা ইতি টানি, সেটা হলো কি, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হলো সবার প্রথমে আমরা অভিবাদন করার জন্য অবশ্যই নমস্তে অথবা নমো নমঃ, ঠিক আছে, অথবা প্রণাম্যহম, এই শব্দগুলোকে আমরা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই ছাড়া আর অন্য কোনো শব্দ আমাদের এই সেই সম্বোধনে কিংবা এটাতে ব্যবহৃত নয়। ঠিক আছে, এটা একদম, এটা গ্রান্টেড এবং এটা ভেরিফাইড। আমরা বলতে পারি যে দিস ওয়ার্ডস আর ভেরিফাইড বাই হোলি বেদাস, পবিত্র বেদ থেকে এগুলো ভেরিফাইড। সো আমরা সেগুলোকেই বেশি বেশি প্রয়োগ করব। যাই হোক, সংস্কৃতের এবার যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে সংস্কৃত শব্দটার আসলে প্রয়োগ কোথায় হয়েছে। প্রথম আমরা জানি রামায়ণের সুন্দরকাণ্ডে এটার খুব সুন্দরভাবে প্রয়োগ আছে। রামায়ণ হচ্ছে আসলে প্রাচীন মহাকাব্য, যেটি খুব সুন্দরভাবে এই সংস্কৃত, আধুনিক সংস্কৃত ভাষায় লেখা আর কি। সংস্কৃত ভাষার কিন্তু দুরকম রূপ আছে, একটা হলো ক্লাসিক্যাল সংস্কৃত, আর একটা হলো বেদিক সংস্কৃত। ক্লাসিক্যাল বলতে কিরকম, আগে প্রাচীনকালে বেদ ভিত্তিক যে ল্যাঙ্গুয়েজটা ছিল, অর্থাৎ যারা বেদ চর্চা করতো তাদের যে ভাষা,
সেটা ছিল বৈদিক সংস্কৃত। এটা এতটাই পুরনো, এটা এখন বর্তমান সময় বোঝা খুব টাফ। বেদের সংস্কৃত খুবই খুবই কঠিন। এখন এই তখনকার সময় তো আর লিখিত ফর্ম ছিল না, মানুষ মুখের শুধু ওরাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো। তো ভাষা প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন ভাষার এখানে ঢুকে যায়, বিভিন্ন শব্দ ঢুকে যায়, যার কারণে উচ্চারণ, অ্যাকসেন্ট থেকে শুরু করে অনেক কিছু দিন দিন পরিবর্তন হতে থাকে। তখন পরিবর্তন হতে গিয়ে একটা সময় দেখতে পেল যে আপনার এটা এটা একটা আনুমানিক ধরুন না 1500 থেকে 1000 অব্দ খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব এরকম সময়ে কিন্তু হয়েছিল। তখনকার বেদিক সমাজ ছিল, বেদিক ল্যাঙ্গুয়েজটা ইউজ হতো। তো এই ভাষাটা ছিল সম্পূর্ণভাবে মৌখিক ভাষা, এবং সেখানে ছন্দ, স্বর, উচ্চারণ বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর গ্রামার ব্যাকরণ খুব একটা মানা হতো না, বা ওরকম ব্যাকরণের মধ্যে আবদ্ধ ছিল না। বেদিক সংস্কৃতের কিন্তু কোনো ব্যাকরণ একটা সময় ছিল না। তো তখন আপনার পরবর্তীতে যখন ব্রাহ্মণ্য উপনিষদ যুগ হয়ে চলে আসে, তখন ধীরে ধীরে বিখ্যাত একজন ব্যক্তির আবির্ভাব ঘটে, যার নাম হচ্ছে পাণিনি। আপনারা পড়েছেন সবাই, সেই পাণিনি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৈয়াকরণিক। হ্যাঁ, এই পাণিনিকে বলা হচ্ছে সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ। ওনার আগে খুব একটা এরকম এত প্রচারিত ব্যাকরণ কেউ একটা লিখিত করেননি। তিনি অষ্টাধ্যায়ী নামে একটা গ্রন্থ লিখে গেছেন, যার এগুলো সূত্র, এগুলো কোনো আলোচনা না, এগুলো হচ্ছে ছোট্ট 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 সূত্র। আমি দেখাবো, আমাদের এখানে সবই আছে, আমাদের কোর্সে থাকবে, সেটি দেখাবো। ছোট্ট ছোট্ট সূত্র, যেটি আপনি বুঝবেন না। ঠিক আছে, ওকে। তো সেই আহ, না বুঝার কারণ হচ্ছে উনি সূত্রাকারে লিখে গেছেন, সেগুলোই চর্চা হতো একটা সময়। এবং 4000 সূত্রের একটা কালেকশন তিনি করে গেছেন, যেটিকে আধুনিক ভাষা বিজ্ঞানের ভিত্তি হিসেবে এখন বর্তমানে বিবেচনা করা হয়, সে পাণিনির 4000 সূত্র। এবং পরবর্তীতে আস্তে আস্তে এটার উপর বেস করে মহাভারত, রামায়ণ বা কালিদাসের যে বিভিন্ন নাটকগুলো রয়েছে, সংস্কৃত টেক্সট গুলা, পুরাণ সমূহ, এগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে। এইটা ছিল আধুনিক সংস্কৃত, অর্থাৎ উনি কি করেছেন, সংস্কার করেছেন। এই সংস্কৃতম শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, সেখানে সাম শব্দটাকে আমরা পাচ্ছি, সাম। আর কৃতম সংস্কারকৃত। এই যে এখানে বলছে কি, সংস্কৃত কি, পুট টুগেদার, কনস্ট্রাক্টেড। তার সংস্কৃত হচ্ছে নতুন করে সংস্কার করে গ্রামাটিক্যালের মাধ্যমে এটাকে আবদ্ধ করে দিয়েছেন। উনি বলেছেন যে এই নির্দিষ্ট গ্রামার গুলো ফলো করলে সংস্কৃতের শুদ্ধতা থাকবে, আর যদি ব্যাকরণের রুলস গুলো মানা না হয়, তাহলে সেই ভাষাটা আর বিশুদ্ধ থাকবে না। এই কারণে সংস্কৃত হচ্ছে সংস্কারকৃত একটা ভাষা, যেটি বেদিক ল্যাঙ্গুয়েজ থেকে ধীরে ধীরে সংস্কৃত, আধুনিক সংস্কৃত ভাষায় রূপ নেয়। এবং এই সংস্কৃত ভাষায় রূপ নেওয়ার পরে এটা বিভিন্ন দেশে এটা ব্যবহার হতো, যেমন নেপাল, যেমন ধরুন আমাদের এই উড়িষ্যা, বাংলা, বিহার, মারাঠি, গুজরাটি, অসমিজ ভাষা, বিভিন্ন ভাষাতে এটা ব্যবহার হতো। বিভিন্ন ধর্ম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, অর্থাৎ যারা এই ইন্ডিয়ান যে ধর্মগুলো ছিল ভারতীয় উপমহাদেশে, সেই বিশ্বাসী, সেই মতবাদ সম্প্রদায়গুলো এটাকে ব্যবহার করতেন। তার মধ্যে পালি ভাষা ছিল সবচেয়ে মৌখিক ভাষা, যেটা বুদ্ধিজমরা ব্যবহার করতেন, পালি ভাষা। তো এই পালি ভাষাটা হচ্ছে সংস্কৃতের একটা বলা যায় এটা একটা প্রাকৃত ভাষা আর কি। অর্থাৎ একটু সংস্কৃত, একটু আধুনিক ভাষা, এরকম একটা মিক্স আপ ল্যাঙ্গুয়েজ ছিল। এবং এই প্রাকৃত ভাষাগুলো মানুষ ব্যবহার করত, আর সংস্কৃত হয়ে যায় ধীরে 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 ধীরে, আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে যায়। অর্থাৎ সংস্কৃত ভাষাটা তখন পুরোপুরি টেক্সট নির্ভর হয়ে যায়, অর্থাৎ এটা লিখিত ভাষা রূপে থাকে, বাট মৌখিক ভাষাটা কিন্তু হারিয়ে যায়, যেহেতু ওই ব্যাকরণবদ্ধ হয়ে গেছে। তো মানুষ তো এত ব্যাকরণ মেনে কথা বলে না। যেমন আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আমরা কি সব ব্যাকরণ মেনে কথা বলছি? তো আমরা এই ভাষা প্রয়োগ করতে গেলে আমরা এখন ওই যে অব্যয়, কারক, বিভক্তি, সমাস, সন্ধি, এত কিছু চিন্তা করে কিন্তু আমরা বাংলা ভাষা বলি না। আমরা মায়ের মুখ থেকে যেটা যেভাবে শিখেছি সেভাবে আমরা বলছি। তো একইভাবে সংস্কৃত ভাষাটা যখন তিনি ব্যাকরণের মাধ্যমে আবদ্ধ করে ফেলেছেন, তখন এই ভাষাটা মৌখিক ভাষা থেকে ধীরে ধীরে সরে যায়, লিখিত ফর্ম রূপে চলে বিরাজমান থাকে। ইভেন এখন বর্তমান সময়ে আমরা এটাকে লিখিত ভাষা রূপেই ম্যাক্সিমাম পেয়ে থাকি। তারপরেও ভারতে প্রায় 22টি ভাষা রয়েছে, দাপ্তরিক ভাষা। এর মধ্যে
এই ভাষাটাকেও স্থান করা হয়েছে ভারতের যে বিশেষ করে আপনার কি বলে যে উত্তরাখণ্ড, তারপরে কর্ণাটক, হ্যাঁ মাত্তুর কিছু কিছু অঞ্চলে এইটা একদম ওদের একেবারে ভাষা। ইভেন উত্তর ভারতে একটা গ্রাম রয়েছে উত্তরাখণ্ডে, সেটা ওই গ্রামে আপনার সংস্কৃত ভাষা বলে সবাই। এটা ভারতের একটা অঞ্চলে আর কি, খুব লিমিটেড, মানে মনে হয় 15 কি 20 হাজার মতো এরকম লোক আছে ওখানকার অঞ্চলের, তারা এগুলো ভাষায় কথা বলে, খুব প্রাচীন ভাষা। তো আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ভাষাটা ব্যবহার হয় শুধুমাত্র গবেষণার জন্য বা রিসার্চের জন্য, কিংবা হোলি টেক্সট গুলোকে বোঝার জন্য, বিশেষ করে যোগ, আয়ুর্বেদ, ভারতীয় দর্শন, হ্যাঁ তারপরে তন্ত্রম, এই যে প্রাচীন যে শাস্ত্রগুলো রয়েছে এগুলোর অর্থ নিরূপণ করার জন্যই ভাষাটাকে অনেকে শিখে থাকে। বাট এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ মানে স্পোকেন প্রয়োগটা খুব কম, লিমিটেড কিছু এরিয়া ছাড়া খুব একটা ইয়ে হয় না, ঠিক আছে। যাই হোক, তো আমরা উত্তরাখণ্ডে এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং বিশেষ করে এখানকার 1500 থেকে 600 বিসিতে এটা বেশি বেশি চর্চা করা হতো আর কি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখলাম। এরপরে দেখুন, আমরা একটু আগে বলেছিলাম 2 টাইপস অফ সংস্কৃত আছে, একটা হলো বেদিক সংস্কৃত, একটা হলো ক্লাসিক্যাল সংস্কৃত। তো যাই হোক, এই অষ্টাধ্যায়ী হচ্ছে সে প্রাচীন গ্রন্থ যেটা ক্লাসিক্যাল সংস্কৃত হিসেবে পরিচয় লাভ করে। এখান থেকে ধীরে ধীরে আমরা জানতে পারি। তাহলে বেদিক ভাষা মানে বেদিক সংস্কৃত কোনটা, যেটা যে ভাষায় বেদ রচিত বা বেদকে সংকলন করা হয়েছে সেটা হলো বেদিক সংস্কৃত। এখানকার ভাষাগুলো হচ্ছে অনেকটা গদ্য মিশ্রিত, এখানকার ছন্দগুলো আলাদা। ছন্দস নামে অনেকে চিনে থাকে। 7 প্রকার ছন্দস রয়েছে, তার মধ্যে গায়ত্রী ছন্দ সবচেয়ে বেশি। আবার যেমন ধরুন আপনি যদি যজুর্বেদ পড়েন, সেখানে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে গদ্য ছন্দ, গায়ত্রী, উষ্ণিক, বৃহতি, জাগতি, ঠিক আছে, এরকম 7 ধরনের ছন্দ রয়েছে। এগুলো বেদিক সংস্কৃত, এগুলো আহ সময় বোঝা খুব টাফ। কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃত যেগুলো সেগুলো বোঝাটা সহজ, যেটা আমরা শিখতে চলেছি। আমরা ক্লাসিক্যাল শিখলে তখন ধীরে ধীরে বেদিকটা বোঝা যায়, কিন্তু হঠাৎ করে বেদিক সংস্কৃতে যাওয়া যায় না, কারণ এটা অনেক প্রাচীন। তো এই কারণে এই প্রাচীনটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পাতঞ্জলি, ঋষি পাতঞ্জলি। তিনি তোনার মহাভাষ্যম রচনা করে এগুলোকে ব্যাখ্যা করে গেছেন, যে আসলে পাণিনি যে সূত্রগুলো দিয়েছেন আর কি, সেগুলো খুব সুন্দরভাবে উনি ভাষ্য রচনা করেছেন, এবং এই কারণে আমরা ওনার ভাষ্য থেকে মোটামুটি পাণিনি সূত্রগুলো বুঝতে পারি। আর পাণিনি রিসার্চ করেছেন কোনটা, এই যে বেদিক সংস্কৃতের উপরে। তো যাই হোক, এটাই আমরা শিখতে চলেছি। আশা করি সেই শেখাটা আমাদের সার্থক হবে, শুধুমাত্র আমাদের পজিটিভ ইন্টেনশন থাকাটাই জরুরি। ওকে, তো এই হচ্ছে বেদিক সংস্কৃত, যেটা রচিত, আর ক্লাসিক্যাল সংস্কৃত আপনারা দেখেছেন। হুম, তারপরে আমরা বিভিন্ন ব্যাকরণ গ্রন্থ অলরেডি আছে প্রাচীনকালের, যেমন কাতন্ত্র ব্যাকরণ রয়েছে, চান্দ্র ব্যাকরণ চন্দ্র গোস্বামীর, ভর্তুহরি রয়েছে বাক্যপদীয়, তারপরে কাতন্ত্র সূত্রবৃত্তি, সিদ্ধ হেমে চন্দ্রানুশাসন, এই বিখ্যাত বোপদেবের মুগ্ধবোধ ব্যাকরণ, তারপরে আপনার যৌমর ব্যাকরণ রয়েছে, সুপদ্য ব্যাকরণ রয়েছে, রূপ গোস্বামী হরিনামামৃত ব্যাকরণ, এটা বৈষ্ণব সমাজে খুব ভালো চলে। আর ভট্টজি দীক্ষিতের সিদ্ধান্ত কৌমুদি, এগুলো সব আমার কাছে আছে, আপনাদেরকেও এগুলো দেখাবো, হয়তো কিছু কিছু টেক্সট পড়াবো সেখান থেকে এখন। আর আমরা এছাড়াও কিন্তু এগুলো হচ্ছে প্রাচীনকালের ব্যাকরণ। ব্যাকরণটা ছিল একটা সময়ে একদম, আসলে প্রাচীন ভারতে যেটা চর্চা হতো সেটা হলো বিজ্ঞান, বিশেষ করে দর্শন, ফিলোসফি, তারপরে আপনার গণিত, হ্যাঁ এগুলো খুব চর্চা হতো। জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি, তারপরে ধরুন আর হলো ব্যাকরণ মানে ভাষা, এগুলো খুব বেশি চর্চা হতো। ইভেন আমরা জানি প্রাচীন ভারতের অনেক বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ফিলোসোফার, দার্শনিক রয়েছেন, তাদের মধ্যে ছিল এই যে আর্যভট্ট, যিনি শূন্য আবিষ্কার করেছেন। তারপর রামানুজান, আমরা জানি যারা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছে তাদেরকে রামানুজান পড়াই। রামানুজান খুব বিখ্যাত ছিল ম্যাথমেটিশিয়ান। তারপরে আমরা ব্রহ্মগুপ্তের নাম শুনেছি, হ্যাঁ আমরা খনার নাম শুনেছি, যার নাম ছিল লীলাবতী, ওনার উপপাদ্য পড়ানো হতো আগে এক সময়, লীলাবতীর উপপাদ্য। তারপরে ছিল এই যে ব্রহ্মগুপ্ত, রামানুজান, আর্যভট্ট, এবং আরেকটা মহাপণ্ডিত চাণক্য। এরা ছিল অনেক বড় বড়, মানে কি বলবো, এগুলো খুব জ্ঞানী একদম, দার্শনিক।
এগুলো প্রাচীন ভারতে চর্চা হতো। এবং ব্যাকরণ শাস্ত্রে যারা পণ্ডিত ছিল তারা ছিল একদম একদম সবার শ্রদ্ধার পাত্র। আপনার বোপদেবের ঘটনাটা অনেকে হয়তো বা জানবেন, যে বোপদেব ব্যাকরণ শেখার জন্য গিয়েছিল ওনার গুরুর আলয়ে। সেখানে উনি কিচ্ছু জানতেন না। তখন মানে সে মানে একেবারে মুখস্থ করতে পারতো না, কিছুই পড়তে পারতো না। তো তখন গুরু কি করেছে, তাকে ওনার আশ্রম থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আপনারা জানেন, তারপর বলছি। তো তিনি যখন একটা পুকুর ঘাটে আসছিলেন, পুকুর ঘাটে দেখলো যে অনেক মায়েরা যে কলসি, মাটির কলসি নিয়ে এসে রাখছে, মানে শান বাঁধানো ঘাটে পাথরের উপরে। ধীরে ধীরে সেই পাথরের চারিদিকে গর্ত তৈরি হয়েছে ওই কলসির ঘষায় 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 ঘষায়। তখন তার মধ্যে একটা অনুভূতি আসলো, যে একটা মাটির কলসি যদি বারবার বসতে বসতে একটা পাথর ক্ষয়ে যায়, তাহলে আমিও পারবো। তখন এই ভাবনা নিয়ে তিনি তার গুরুর আশ্রমে আবার ফিরে যায়। ফিরে গিয়ে তখন তিনি স্টাডি শুরু করেন, বিশেষ করে আপনার এই কঠিন সব ব্যাকরণ, বিশেষ করে আম, যে সংস্কৃত, যে পাণিনি অষ্টাধ্যায়ী। তখন স্টাডি করার পরে তখন নিজে তিনি একটা ব্যাকরণ রচনা করেছেন, যার নাম হচ্ছে মুগ্ধবোধ ব্যাকরণ। এই মুগ্ধবোধ ব্যাকরণ তিনি রচনা করেছেন। সেখান থেকে বিখ্যাত ব্যাকরণ হয়ে যায়, এদের সুনাম মানে চারিদিকে ছিল। এখন বর্তমানে যেমন ধরুন, যারা ম্যাথসের টিচার বা ইংলিশের টিচার, ওদের কিন্তু জয় জয়কার। ম্যাথমেটিক্সের টিচাররা, ইংরেজির টিচাররা, এরা দেখবেন স্কুল কলেজের মানে প্রচুর স্টুডেন্ট পড়ায়। ইনকামও হয় ভালো অন্যান্য সাবজেক্টের চেয়েও, বা সায়েন্সের সাবজেক্টগুলো। কেননা এখনকার যুগ হচ্ছে অনেকটা জব ওরিয়েন্টেড এবং আধুনিক বৈজ্ঞানিক। যার কারণে যারা ম্যাথস, ইংলিশ কিংবা সায়েন্সের সাবজেক্টগুলো যারা পড়েন, তারা প্রচুর পরিমাণ মার্কেট ধরতে পারে। আর তখনকার আমলে ছিল ব্যাকরণ। এই ব্যাকরণ যে ভালো জানতো, তিনি ছিল তৎকালীন সমাজে ব্যবস্থায় সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত। ধীরে ধীরে আসলে আমাদের ওয়েস্ট কালচারটা ওয়েস্টার্ন দ্বারা প্রভাবিত হয়। তো যখন ব্রিটিশরা আসে তখন ইংরেজি ভাষাটা ধীরে ধীরে ঢুকে যায়। ইংরেজি ভাষার গুরুত্বটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ ব্রিটিশ আমলে যারা ইংরেজি ভাষা জানতো, তাদেরকে অনেক উঁচু উঁচু পোস্টে নিয়োগ দেওয়া হতো এবং প্রচুর টাকা ইনকাম করতো, মাইনে ছিল অনেক বেশি। যার কারণে ইংরেজি ভাষা বাধ্য হয়ে মানুষ শিখেছে, এবং তার গণ্ডিটা এখনো অবধি চলছে। আবার যারা বিজ্ঞান জানতো, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের প্রভাবের কারণে, তারা সায়েন্টিফিক বিষয়গুলো তারা শিখছে। ধীরে ধীরে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা এগুলো গৌণ হয়ে যায়। হ্যাঁ। তো যাই হোক, প্রাচীনকালে ব্যাকরণ, তবে হ্যাঁ, ব্যাকরণ যে কি জিনিস চমৎকার! যেমন আমি এদিন এটা পড়তে গিয়ে আমি রিসার্চ করে দেখলাম, দারুণ যে বাইনারি সিস্টেম, আপনারা জানেন যে বাইনারি, যেটাকে আমরা বলি যে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই বাইনারি বা দ্বিমিক প্রক্রিয়া, 0 এবং 1-এর ব্যবহার। এটার ভাষাটা কি 0 এবং 1, আপনারা জানেন সবাই। এবং এই জিরোর উৎপত্তিটা হয়েছে কে? ভারতবর্ষের বিখ্যাত একজন আম, গণিতবিদ, দার্শনিক আর্যভট্ট এই জিরো সৃষ্টি করেছেন। আচ্ছা, গেল। বাইনারি সিস্টেম সুন্দরভাবে চলে। তখন পিঙ্গলা ঋষির নাম আমরা জানতে পেরেছি, যে পিঙ্গলাকে বলা হচ্ছে আধুনিক, মানে কি বলবো, আধুনিক যে বাইনারি সিস্টেমের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল হোতা, তিনি ছিলেন পিঙ্গলা। এই যে তখন আমি এই জিনিসটা আপনাদের জন্য আবার নিয়ে এসেছি, আমি এটা সেভ করে রেখেছিলাম, দারুণ লেগেছিল। সো পিঙ্গলাকে বলা হয় কি দ্য ইনভেন্টর অফ বাইনারি সিস্টেম। কেননা দেখুন, ওনার যে ছন্দ, অর্থাৎ ওনার যে ছন্দ শাস্ত্র উনি যে লিখে গেছেন, 1 1 1 1 2 0 0 1, এরকম ছন্দ শাস্ত্রগুলো, যেগুলো আমরা গুরু লঘু আমরা যখন ছন্দ পড়বো, সেখানে আমরা অনুষ্টুপ ছন্দ কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখবো। দেখবেন এত দারুণ ভাবে, ঠিক আছে, ওটা প্যাটার্ন গুলো ফলো করতেছে। সেই প্যাটার্ন গুলো থেকে শুরু করে আপনার এই অষ্টাধ্যায়ীতে নানান ভাবে ওনার যে পাণিনি যে শিক্ষা রয়েছে। হ্যাঁ, যে বলা হয়েছে পিঙ্গলা প্রেজেন্টেড দ্য ফার্স্ট নন ডিসক্রিপশন অফ বাইনারি নিউমেরাল সিস্টেম। সেই পিঙ্গলা ঋষি হচ্ছে ভারতের একজন প্রাচীন ঋষি, স্কলার্স। তো সেখান থেকে এই ছন্দশাস্ত্র থেকে এগুলো এসছে। ইভেন শুধু তাই নয়, বর্তমানে যে নাসা, নাসা যে বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নাসাতে একটা গবেষণা হয়েছিল আপনার 1800 কত সালে, এটা নাসার যে রিসার্চটা হয়েছে আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন, এটা হয়েছিল কত 1985 সালের দিকে, 1985-এর দিকে একটা রিসার্চ পেপার বেরিয়েছে।
নাসা বের করেছেন, সেটা হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে বর্তমানে যে এখন যে যুগ এআই, সেই এআই এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানকার ম্যাগাজিনে আপনার ভলিউম 6 নাম্বার 1, এবং এটা লিখেছেন রিক ব্রিক্স। উনি থিসিসটা করেছেন, সায়েন্টিস্ট, নাসার একজন সায়েন্টিস্ট। উনি স্পষ্টভাবে বলে গেছেন যে যে নলেজ রেপ্রেজেন্টেশন ইন সংস্কৃত অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই সংস্কৃত ভাষার যে ব্যাকরণ, যে প্যাটার্ন গুলো, যে ছন্দস গুলো, এগুলোর উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হলে পরে সেটা দারুণভাবে হেল্প করবে। কেননা এটাতে এত সুন্দর স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ পৃথিবীর আর অন্য ভাষায় খুব কম। কারণ এটা প্রাচীনকালে সৃষ্টি এবং প্রচন্ড রকমের গ্রামাটিক্যাল রুলস ফলো করা হচ্ছে। যেমন 4000 রুলস রয়েছে, সূত্র আছে, পাণিনি নিজেই উনি রচনা করেছেন, সেই সূত্রগুলোকে ফলো করছে। আবার পিঙ্গলা ঋষির যে ছন্দবিজ্ঞান রয়েছে, সেই ছন্দবিজ্ঞানের আলোকেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হচ্ছে। সুতরাং এই প্রাচীন ভাষাটা ধীরে ধীরে এখন আস্তে আস্তে আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে আবার পুনরায় এটার কেমন জানি একটা প্রকাশ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যার কারণে এখন প্রচুর মানুষ, বিশেষ করে সায়েন্টিস্টরা, ফিলোসফাররা, বা যারা প্রফেসর গবেষণা করছেন, তারা এই ভাষাটা নিয়ে চর্চা করছেন। আরো একটা ভাষা আছে যেমন তামিল ভাষা, পৃথিবীর প্রাচীন একটা ভাষা। সেই তামিলনাড়ুর যে তামিল ভাষাটা রয়েছে সেটি, তারপরে আপনার সংস্কৃত ভাষা, এগুলো ভারতবর্ষীয় প্রাচীন কিছু ভাষা। এই ভাষার উপর রিসার্চ করে তারা খুব সুন্দর সুন্দর ন্যাচারাল প্যাটার্নকে খুঁজে পেয়েছেন, যেগুলোর আলোকে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হচ্ছে। তো যাই হোক, এই কারণে আমরা সংস্কৃত ভাষা শুধুমাত্র যে আমরা মানে ধর্মীয় উদ্দেশ্যে শিখবে এমনটা না। যারা সায়েন্স, মানে কম্পিউটার প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে যারা রিসার্চ করতে চান, তারাও এই ভাষাটা চর্চা করলে বা এই ভাষাটা ছন্দ বিজ্ঞানটা আপনি ভালো করে বুঝতে পারলেই সেখান থেকে আপনি নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হবেন। হ্যাঁ, যারা বর্তমানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা রয়েছেন তাদের জন্য ভালো। আর হোলি স্ক্রিপচার তো অবশ্যই আছে, সেটা তো আমরা অবশ্যই দেখব, সেটা তো থাকবেই। তাছাড়া শুধু তাই নয়, সাহিত্যের যে রস, বিশেষ করে সংস্কৃত সাহিত্যের যে রস কালিদাস দিয়ে গেছেন, হ্যাঁ, বিখ্যাত পণ্ডিত। তারপর চাণক্য ঋষি, চাণক্যের তো কি বলবো, এখন বর্তমান যুগে চাণক্য আজ থেকে 1000 বছর, 1200 বছর আগের উনি একজন ব্যক্তি ছিলেন। সেই তার বই এখনো চলে। আপনি যান মার্কেটে, চাণক্যের শ্লোক এখনো চলছে। কর্পোরেট চাণক্য, এই চাণক্য সেই চাণক্য, তার সূত্র এখনো চলে, খনার সূত্র এখনো চলে। এই যেমন আমরা ইন্টারমিডিয়েট বাচ্চাদেরকে পড়াচ্ছি খনা, খনার একটা প্যাসেজ আছে ইংলিশে, সেটা আমরা পড়াই। তাই এরা ছিল আজ থেকে 1000 বছরের জ্ঞানী। তাদের একটা লেখা, একটা ভাষা, একটা শব্দ, একটা বাক্য এই 2026 সালে এসে আমরা পড়াচ্ছি। এবার চিন্তা করেন এখনকার যুগের যে পণ্ডিত, আজ থেকে 1000 বছর পর তাদের অস্তিত্ব থাকবে কিনা এটাও বলা যাচ্ছে না। হ্যাঁ, কারণ এখনকার যুগে তো আমরা সবাই আসলে কার্ড কপি পেস্ট, মানে নিজ থেকে জ্ঞান সৃষ্টি করার ক্ষমতা আমাদের কম। আমরা শুধু কপি করি, জেরক্স মেশিনের মতো। হ্যাঁ, অন্যরা বানিয়ে গেছে, আমি সেটা চর্চা করলাম, শিখলাম, মুখস্থ করলাম, এতটুকুই। হ্যাঁ, কিন্তু প্রাচীনকালে যারা জ্ঞানী ছিল ওরা ছিল খাঁটি জ্ঞানী। যেমন দুইজন ভাষা বিজ্ঞানী, আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং একটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা দুইজনই ছিল একেবারে সেয়ানে সেয়ানে ব্যক্তি, এতটাই ধুরন্ধর পণ্ডিত জ্ঞানী ছিল তারা। তাদের যে পিএইচডি, হ্যাঁ, আর বর্তমানে যে পিএইচডি হচ্ছে, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। সুতরাং আহ, প্রাচীনকালে এদের জ্ঞানটা ছিল অনেকটাই মানে গড গিফটেড নলেজ গুলো। আর এখনকার হচ্ছে বুক রিলেটেড, বুক গিফটেড। এখন আমরা গড গিফটেড না বলে আমরা বলবো বুক গিফটেড, অর্থাৎ সেই অত 200 বই পড়েছে, বা 200-300 বা 1000 2000 5000 বই পড়েছে। বই পড়ে আমরা নিজেদেরকে জ্ঞানী বলতেছি। তাহলে আমরা হচ্ছে বুক গিফটেড নলেজ, মানে ওয়াইজ পার্সন। আর তখনকার আমলে তো কোনো বই ছিল না, তখনকার আমলে ওনারা যে ক্রিয়েশনটা করেছেন ওটা ছিল সম্পূর্ণভাবে নেচার থেকে ভাবনা চিন্তার মাধ্যমে, গড গিফটের মাধ্যমে, যেটা পিঙ্গলা দিয়ে গেছেন। এই যে পিঙ্গলার যে ছন্দ বিজ্ঞানটা লিখেছেন, উনি তো কোনো শাস্ত্র থেকে লেখেন নাই, উনি যেটা আবিষ্কার করেছেন এটা গড গিফটেড ছাড়া আর কিচ্ছু না। এবং যে আবিষ্কার থেকে আজকের এই প্যাটার্ন, মিটার্স, আপনার বাইনারি সিস্টেম, এগুলো আসছে সায়েন্সে। যাই হোক, সে অনেক কথা, এই কথাগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে বুঝবো। আমি এটা কেন বললাম, সংস্কৃত ভাষার গুরুত্বটা না আসলে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। জাস্ট আমরা যদি একটু বোঝার চেষ্টা করি
তাহলে অন্তত আমাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে, আর সেই জন্যই এগুলো বলা। ঠিক আছে, তো এই গেল। আমরা মোটামুটি অনেকটাই আমরা ডিসকাস করলাম, যেহেতু আজকে আর ভিতরে যাচ্ছি না। আমরা এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার আপনারা বলতে পারবেন। আমি আমাদের স্ক্রিনটা ক্লোজ করলাম। আমাদের নতুন কি কেউ এসেছেন এখানে আজকে? দিলীপ কুমার ধর, আচ্ছা, প্রশান্ত রেই, নিতাই মহন্ত, অনেকে আসছেন আবার নতুন। তো আমাদের আজকের যে মানে বলা যায় প্রথম ওরিয়েন্টেশন ক্লাসের মূল আলোচনার বিষয়টা হচ্ছে, আমি সামারি করি, সেটা হলো সংস্কৃত ভাষার প্রয়োজনীয়তা নিয়ে মূলত আমরা কথা বলেছি, এবং কোথায় কোথায় এটার প্রয়োগ হয়েছে, কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, আমরা কি কি শিখবো। আমরা সম্ভাষণ শিখবো, বেসিক শব্দগুলো শিখবো, বেসিক গ্রামার গুলো শিখবো। হ্যাঁ, একদম সম্পূর্ণ বেসিক। বেসিকের উপর আপনারা যদি আস্তে আস্তে পণ্ডিত হয়ে যান, এক্সপার্ট হয়ে যান, ধীরে ধীরে আমরা ধাপে ধাপে আগাবো। এরপর আমরা আমাদের অ্যাডভান্স, মিডিয়াম, মানে ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল ধীরে ধীরে যাব। আমরা হঠাৎ করে গভীর দিকে যাব না। ঠিক আছে, কারণ ধীরে ধীরে শিখলেই ভালো, আস্তে আস্তে শেখাটা পারফেক্ট হয়। তবে একটা সতর্কবাণী বলে রাখি, দেখবেন অনেকে দুই এক মাস ক্লাস করার পরে যখন বাড়ির কাজে চাপ পড়ে যায়, তখন অনেকে রেগুলার পড়াশোনা ছেড়ে দেয়। হ্যাঁ, কারণ ওই যে আগ্রহ যেটা প্রথমে ছিল, তখন সে আগ্রহটা কমে যায়। আমি এটা দেখেছি অনেকগুলো ব্যাচ করার কারণে। এই কারণে আমি ওই অতিরিক্ত পড়ার চাপটা আমি দিতে চাই না। আমরা কথোপকথনে বলতে বলতে যা আমরা শিখি এটাই আমাদের জন্য নির্যাস। হ্যাঁ, একদমই কম দিব বাড়ির কাজ। বাড়ির কাজ আবার না দিলেও হবে না, কারণ শব্দ তো শিখতে হবে, কিছু কিছু শব্দ, বেসিক শব্দ। ঠিক আছে, তো এই শব্দগুলো আমরা আস্তে আস্তে দেব। আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? ভাষার সম্ভাষণ, কিছু কিছু ডায়লগ শিখবো, তারপর শব্দ শিখবো। নাম্বার 3 হচ্ছে আমরা কিছু ব্যাকরণ শিখবো, মানে বাক্য গঠন, শব্দ গঠন। তারপর আমরা অ্যালফাবেট শিখবো, অর্থাৎ আমাদের যে দেবনাগরী লিপি রয়েছে। হ্যাঁ, আমি একটু দেখাই কি কি আমরা শিখবো আমাদের এখানে। যেমন ধরুন, আমরা এই যে সম্ভাষণের কিছু ফরম্যাট শিখবো, কিছু বাক্য, শব্দ, এগুলো শিখবো। তারপরে যেমন ধরুন, এই যে এখানে কি আছে, বলছে কি সম্ভাষণ অর্থাৎ মম নাম ভবত নাম কিম, ভবত্য়া নাম কিম, সাহ কাহ সাহ কা তৎ কিম, এষা এষা এতৎ আম না কিম, আস্তি নাস্তি অত্র তত্র কুত্র একত্র। অনেকগুলো শব্দ, এগুলো প্রতিদিন ইউজ হয়। বালকেসে বালিকায়াহা, ধ্যান মন্ত্র রয়েছে। ঠিক আছে, এই মন্ত্র, যেমন এই ধ্যান মন্ত্রটা আমরা শিখবো সবাই। পঠামি সংস্কৃতম নিত্যম, বদামি সংস্কৃতম সদা, ধ্যায়ামি সংস্কৃতম সম্যক, বন্দে সংস্কৃত মাতরম। মানে সংস্কৃতের বন্দনা করা হয়েছে এখানে। এরকম অসংখ্য আমাদের স্তবস্তোত্রম রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে দেবনাগরী লিপিতে লেখা। হ্যাঁ, এইগুলো হয়তো এখন বুঝতে খুব কঠিন লাগছে, খুব বিরক্ত লাগছে। বিলিভ ইট অর নট, ট্রাস্ট মি, এটা একদমই সহজ, জলের মতো সহজ হয়ে যাবে। আপনি পড়েই যেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম। ঠিক আছে, একদম সহজ হয়ে যায়। এই প্রাতঃস্মরণম, এগুলো সব পড়াবো। প্রাতঃস্মরণম মানে কি? হ্যাঁ, এটার এটার অর্থ কি? প্রাতঃস্মরণম মানে হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা যেই পবিত্র স্মরণম গুলো করে থাকি। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দঃ, প্রভাতে কর দর্শনাম, সমুদ্রে বসনে দেবী, পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম, পাদস্পর্শং সমস্যমে। তাই না? ব্রহ্ম মুরারি ত্রিপুরাকান্ত, এগুলো সব ভালো ভালো কিছু স্তোত্রম, আমরা এগুলো পড়বো। ঠিক আছে, সর্বে ভবন্তু সুখিনঃ, এই যে এগুলা। ওম সচ্চিদানন্দ রূপায় নমস্তুতে, ঠিক আছে, পরমাত্মনে, সবকিছু আমরা পড়বো দারুণ ভাবে একদম। তো এগুলো শেখার জন্য কি করতে হবে? আমাদের অ্যালফাবেট শিখতে হবে। এই যে এগুলোই হচ্ছে অ্যালফাবেট। প্রত্যেকটা অ্যালফাবেট আমরা শেখাবো, লিখাবো, উচ্চারণ দেখাবো। দেখানোর পরে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা শব্দ শিখাবো, আকারিকা, রুকা, দীর্ঘিকার, লেখালেখি, যুক্তাক্ষর সব শিখবেন। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে শব্দ তৈরি করা, শব্দগুলো শিখবো আমরা। ধীরে ধীরে বাক্যে যাব, অনেক কিছু। এই যেমন এখানে অনেক শব্দ রয়েছে। এরপরে আমরা যে বিভিন্ন রকম একটু গ্রামারে যাব, শব্দরূপে যাব, এই যে শব্দরূপানিতে যাব।
সেখানে আমরা বিভিন্ন যে আমাদের 21টা বিভক্তি আমরা পড়বো বিভিন্ন। তারপরে আমরা ধীরে ধীরে সময় জানবো, কিভাবে সময় বলতে হয়, কিভাবে সংখ্যা বলতে হয়, ঠিক আছে, কিভাবে নাম বিভিন্ন লিঙ্গান্তর, হ্যাঁ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ সবকিছু পড়বো আমরা ধীরে ধীরে, ঠিক আছে। এবং এই বইটা অর্থাৎ এখান থেকেও আমরা প্রচুর পড়বো। আরো অন্যান্য রিসোর্স আছে, আমরা এগুলো দেবো ধারাবাহিকভাবে আস্তে আস্তে। আপনাদের আসলে কোয়ালিটি যোগ্যতা অনুযায়ী দেবো, ঠিক আছে। হঠাৎ করে সব দিলে আবার শিখতে পারবেন না। ধাপে 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 আস্তে আস্তে দেওয়া হবে সব, ঠিক আছে। আর বিভিন্ন অব্যয় পদ, বিভিন্ন অব্যয়ের উপর নোটস পাবেন প্রচুর, রেকর্ডেড ফাইল তো পাবেনই। বিভিন্ন অব্যয় পদ, গ্রামাটিক্যাল বিষয়গুলো থাকবে, সমাস, লিঙ্গ, তারপরে কারক, বিভক্তি, শব্দরূপ, ধাতুরূপ, ধাতু, লকার, অনেকগুলো লকার রয়েছে, সেই লকারগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। বিভিন্ন প্রকারের ধাতু, যেমন এখানে সংখ্যায় সংখ্যা গণনা, এই সময় সময় গণনা, ঠিক আছে, ত্রিবাদানম, ঠিক আছে। এরপরে আমরা এই বিভিন্ন রকমের শব্দ শিখবো, ধাতুরূপ শিখবো, বর্তমানকাল, লিট, লকার, অনেকগুলো লকার আছে, যতগুলো সম্ভব আর কি, এবং কমন সেগুলো শিখবো, ঠিক আছে। তো এগুলো আমাদের ধারাবাহিকভাবে চলবে। সেই সাথে আমরা বিভিন্ন প্রয়োগ দেখাবো এবং বিভিন্ন রকমের ডিসকাশনও থাকবে। ওকে, আমাদের রিসোর্সের শেষ নাই, প্রচুর রিসোর্স আছে, কিন্তু আপনি কতটুকু প্রস্তুত সেগুলো গ্রহণ করা, সেটাই হচ্ছে আসল কথা। এবার আমাদেরকে একটু বলবেন যে আমাদের এতক্ষণ ডিসকাশনে মানে কোনো কি জটিল কোনো কিছু মনে হয়েছে, যে না আসলে আমরা আমাদের জন্য কঠিন হয়ে যাবে? এবার আমরা একটু জাস্ট সাম আপ করবো সবাই, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। নতুন এসছেন মনে হয় দু একজন, কে জানি আসছেন, কি জানি, প্রশান্ত রয়, নিতাই মহন্ত। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে এবার আমরা প্রশ্ন নেব, ঠিক আছে। হ্যালো, আমরা কি শুনতে স্যার, পাচ্ছি? হ্যাঁ বলেন। স্যার, আমি তামান্না বলছি। আমি কি একটা প্রশ্ন করতে পারি স্যার, যদি শিওর অনুমতি শিওর, দেন? অবশ্যই অবশ্যই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে বিভিন্ন স্লাইডের মাধ্যমে সংস্কৃত ভাষার উৎপত্তি, ব্যবহার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যেসব জ্ঞানী এবং বৈজ্ঞানিকবিদ এখানে কাজ করেছেন তাদের বিষয়ে পরিচয় দেওয়ার জন্য। স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আজকে আপনি আমাদেরকে যে সাইটগুলোর মাধ্যমে আমাদেরকে সংস্কৃত সম্বন্ধে বেসিক ধারণা দিয়েছেন, এটা কি আমরা আজকে ক্লাসটা কি পাবো? এটা মানে সবাই সুযোগ আছে, এটাই জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, না আমাদের ক্লাস রেকর্ডেড আছে, এটা আমরা যারা আমাদের এখানে অ্যাডমিটেড তারা পাবেন, জি জি সমস্যা নেই। যারা আমরা জি অ্যাডমিটেড তারা পাবেন আর কি। যারা গেস্ট হিসেবে আসছেন ওনারা তো আর ওটা অ্যাক্সেস পাবে না, কারণ আমাদের তো জি জি যারা অ্যাডমিটেড তাদেরকে তো আলাদা গ্রুপে নেওয়া হয়েছে, সেখানেই দেওয়া হবে, ঠিক আছে। জি, ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিদের আর কারো প্রশ্ন? হ্যালো, আমরা একটু দ্রুত বলি, কেমন? আমরা প্রশ্ন থাকলে একটু দ্রুত বলবো। আমি আপনাদেরকে আজকে একটা শেখাবো, মানে একটা বাক্য শেখাবো, যে বাক্যটা আপনারা রেগুলার বলতে পারবেন, ঠিক আছে। এখন কনভারসেশন আর কি। যেমন আমরা আপনার নাম বিধান, ঠিক আছে, বা সুমন বা শুভ সাহা, এরকম অসংখ্য নাম রয়েছে। এই নামগুলো কি দুটো ভাগে ভাগ করি, নামগুলোকে আমরা কিছু শব্দকে বলি স্ত্রীলিঙ্গ, আবার কিছু শব্দকে বলি পুংলিঙ্গ। মনে রাখবেন, যেই সকল শব্দের পরে আকারান্ত বা উকারান্ত বা ইকারান্ত নেই, শুধু অকারান্ত রয়েছে, সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। যেমন ধরুন আমার নাম রাজীব, তাহলে ব হচ্ছে কি অকারান্ত, রাজীব, ব এর সাথে অযুক্ত আছে, এই জন্য এটা রাজীব। বিধান, তাহলে বিধানের মধ্যে আমরা এখানে ন আছে, এখানে আকার নেই, ইকার নেই, উকারও নেই। সুমন একইভাবে, তাপস, তারপরে যে শক্তি, শক্তি কিন্তু আবার
স্ত্রীলিঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, শক্তি শব্দটা আবার স্ত্রীবাচক শব্দ। তারপর প্রশান্ত, এই প্রশান্ত অ আছে, তাহলে প্রশান্ত পুরুষবাচক শব্দ। নিতাই, ঠিক আছে, ই রয়েছে, এটা স্ত্রীবাচক শব্দ। পলাশ, পলাশ, পলাশ কিন্তু পুরুষবাচক শব্দ। তামান্না, তামান্না একটা স্ত্রীবাচক শব্দ। শুভ, শুভ অ আছে, তাহলে এটা পুরুষবাচক শব্দ। তাহলে মনে রাখবেন সকল পুরুষবাচক শব্দের শেষে বিসর্গ যোগ করতে হয়। যেমন বিধানকে আমরা কি বলবো, বিধান আহা, মানে বিসর্গ, বিধান যোগ বিধান বিসর্গ হবে। প্রশান্ত, তাপসহ, সুমনহ, ঠিক আছে, পলাশহ, সকল পুরুষবাচক শব্দের শেষে কি থাকবে, বিসর্গ থাকবে। আর স্ত্রীবাচক শব্দের শেষে কিচ্ছু থাকবে না, যেটা যেভাবে স্বাভাবিক আছে এভাবেই। হ্যাঁ, যেমন তামান্নাকে তামান্নাই বলবে, শক্তিকে শক্তি বলবে। হুম। আচ্ছা, এলপিপিসি একজন জয়েন করেছেন, আপনার নামটা একটু বলুন, একটু রিনেম করে নেবেন, ঠিক আছে, কারণ মানুষের পরিচয় হচ্ছে তার নামে, আমরা কোনো ছদ্মনাম ব্যবহার করব না, এটা সবার প্রতি অনুরোধ থাকলো। তো যাই হোক, তাহলে আমরা এখন নাম তো জানলাম, ঠিক আছে, পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ। কিন্তু আপনি যদি বলেন আমার নাম, ধরলাম আমার নাম বিধান, তাহলে আমরা এটাকে সংস্কৃতে কিভাবে বলবো, মম নামা বিধানহা। মম মানে আমার, নাম মানে হচ্ছে নাম। আর এই যে নাম শব্দটা কিন্তু বাংলায়ও নাম বলি, সংস্কৃত নাম হচ্ছে, এই কারণে সহজ। মম নামা বিধানহা। আবার যিনি তাপস উনি বলবেন কি, মম নামা তাপসহা। প্রশান্ত কি বলবেন, মম নামা প্রশান্তহা। মম নামা সুমনহা, মম নামা শুভা, মম নামা রাজীবহা। এভাবে আমরা নিজেদের নাম বলবো। আরেকভাবে বলা যায়, মম নামা না বলে অহম দিয়েও বলা যায়। অহম মানে আমি, অহম বিধানহা মানে আমি বিধান। অহম তাপসহ আমি তাপস। অহম কিশোরহা আমি কিশোর। অহম কৌস্তবহা আমি কৌস্তবা। এভাবে বলা যায়। তাহলে আমরা আমাদের পরিচয় যখন দিব এখন থেকে, তখন এইভাবেই বলবো উত্তরটা। এবার প্রশ্নটা কি হবে, প্রশ্ন হচ্ছে আপনার নাম কি বা তোমার নাম কি, তো সেটা আমরা কিভাবে বলবো। এটা আবার দুই রকম হয়, পুরুষবাচকের ক্ষেত্রে একরকম, আবার নারীদের ক্ষেত্রে আরেক রকম। পুরুষদের ক্ষেত্রে আমরা বলি ভবতঃ, মানে ভব অর্থাৎ ভ, ব বিসর্গ, ত বিসর্গ, ভবতঃ নামা কিম। কিম মানে হচ্ছে কি, নাম মানি তো নাম, আর ভবতঃ মানি তোমার বা আপনার। তাহলে ভবতঃ নামা কিম, এই প্রশ্নটা কাদেরকে করব, পুরুষদেরকে করব। আবার নারীদেরকে কিভাবে করব, নারীদেরকে বলতে হবে ভবতঃর জায়গায় বলতে হবে ভবত্যাহা, মানে ভ, ব, তয় জফলা আকার বিসর্গ, ভবত্যাহা। ঠিক আছে, এটাকে আমি একটু লিখে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য চর্চা করতে সুবিধা হবে। অনেকে মুখের কথাটা ধরতে পারবেন না, তাই একটু লিখে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা পুংলিঙ্গ এদেরকে কি বলবো, যে ভবতঃ নামা কিম, মানে তোমার নাম কি। ঠিক আছে, যার অর্থ হচ্ছে বাংলা কি, তোমার নাম কি, তোমার নাম কি। এ ওকে। আর নারীদের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, নারীদের ক্ষেত্রে আমরা বলবো ভবত্যাহা নাম কিম। ঠিক আছে, ভবত্যাহা নাম কিম, তোমার নাম কি। হ্যাঁ, এইটা আমরা দুরকম উত্তর। ওকে, এবার এটার উত্তর কি হতে পারে, আমরা উত্তর বলতে পারি, পুরুষ হোক আর মহিলা যেই হোক, তাহলে বলতে হবে মম নামা, ধরেন একজনের নাম বিধান। বলেন বিধানাহা। ঠিক আছে, মম নামা বিধানাহা পুরুষের ক্ষেত্রে, অথবা 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 উনি বলবেন যে অহম বিধানাহ, এভাবে বলা যাবে, অহম বিধানাহা, দুইভাবে উত্তর করা যায়। আর নারীরা কিভাবে বলবেন, নারীরা একই কথা, মম নামা তামান্না। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি মম নামা, সরি, অহম তামান্না। ঠিক আছে, এভাবে বলেন তো, এই সূত্রটা বা এই বাক্যটা কি খুব কঠিন?
না। না, একদম সহজ। না স্যার, ঠিক ঠিকই আছে, আছে। একদম সহজ। তাহলে আজকে আমরা শিখে গেলাম দুইটা, একটা প্রশ্ন একটা উত্তর। যে তোমার নাম কি, বা আপনার নাম কি, উত্তরে আমরা এভাবে বলবো। এগুলো হচ্ছে উত্তর, আর এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এখন থেকে কেউ যদি প্রশ্ন করি আমরা, পুরুষরা পুরুষদেরকে প্রশ্ন করব কি, ভবতঃ নাম কিম, আর সে উত্তর দিবে কি, মম নামা বিধানঃ, মম নামা, এই যা যা আছে আর কি। নারীদের ক্ষেত্রে প্রশ্ন করব ভবত্যাহ নাম কিম, সে উত্তর দেবে মম নামা তামান্না, অহম তামান্না। ঠিক আছে। আচ্ছা, অথবা অহম রাধা, অহম রাধিকা, অহম কৃষ্ণা, হ্যাঁ, অহম গীতা। ঠিক আছে, অহম সীতা, এরকম অসংখ্য ভাবে নাম রয়েছে। অহম প্রিয়ন্তী, মম নাম প্রিয়ন্তী। এই উচ্চারণ, এটা উচ্চারণে আর একটু হয়তো ইন্টোনেশন পার্থক্য হবে, এটা দেখাবো সামনে। বাট এভাবে আমরা প্রশ্ন করব। আর সংস্কৃত ভাষাতে পুরুষ নারী আলাদা, পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ সব রয়েছে। আবার ক্লীব নাম, ক্লীব মানে ওই ক্লীবলিঙ্গ রয়েছে। হুম, সবকিছু। ওকে, তাহলে আমরা, এটা হচ্ছে আজকের মনে করুন শর্টকাট একটা আমাদের লেসন। এটা আপনারা চর্চা করবেন, বাসায় শিখবেন, প্র্যাকটিস করবেন, বা ব্যবহার করবেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা বাক্য শিখলাম। এখন আমরা প্রশ্ন করব ইয়েকে, কাকে কাকে, তামান্নাকে। তামান্নাকে প্রশ্ন করবেন বিধান। আপনি প্রশ্ন করেন তামান্নাকে যে আপনার নাম কি বলুন সংস্কৃতে। ভবতঃ তাম নাম কিম। এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি, একটু ওয়েট। ভবত্যাহা মানে ভবত্যাহা, ভবত্যেহা। উচ্চারণটা হবে ভবত্যাহা নাম ভবত্যেহা কিম, নাম কিম। নাম নাম ভবত, ভবত্যেহা নাম কিম। হ্যাঁ, আহ, তামান্না উত্তর দিন। মম, জি জি, মম নামা তামান্না। মম নাম তামান্না। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার, বহু সমীচীন, হ্যাঁ, দারুণ। আচ্ছা, এবার তামান্না আপনি প্রশ্ন করবেন বিধানকে। আহ, ভবত্ত নাম কিম। ভবত মম উচ্চারণ নাম। হয়নি, ভবত উচ্চারণ হয়নি, তো বলতে হবে ভবতঃ, বিসর্গ হ উচ্চারণ হয়, ভবতঃ নাম কিম। ভবতঃ, হ্যাঁ, ভবতঃ নাম কিম। নাম না, নামা, নামা, এখানে ওই হর্ষ চিহ্ন নাই, নামা। ভবতঃ নামা কিম। হ্যাঁ, ভবতঃ নাম কিম। বিধান উত্তর মম দিন। নাম, মম নাম বিধানঃ। এই তো, ভেরি গুড। হুম, তাহলে মম নাম বিধানঃ। ধন্যবাদ। এবার আমরা তাপস প্রশ্ন করবেন ইয়েকে, মানে পলাশ কুমার বিশ্বাসকে। তাপস, আপনি পলাশ কুমার বিশ্বাসকে প্রশ্ন করেন। ভবতঃ নাম কিম। ভবতঃ নাম কিম। ভবত্যা ভবত্যা নাম কিম। ভবতঃ, আপনি পুরুষকে প্রশ্ন করছেন না, ভবতঃ ভবতঃ বলতে হবে। ভবতঃ নাম কিম। ভবতঃ নাম কিম। আচ্ছা, এখানে আমি একটু কারেকশন করি। নাম, নাম মানে কি, মতে হর্ষ চলে আসা। মতে হর্ষ চলে আসা মানে হসন্ত আর কি। এর অর্থ হলো সাউন্ডটা ব্রেক হয়ে যাওয়া, এটা দীর্ঘ উচ্চারণ না হওয়া। যেহেতু হর্ষ চিহ্ন নেই, তাহলে আমরা নাম না বলে নামা বলবো, নামা, নামা, নামা নাম কিম। নাম। ঠিক আছে। এবার পলাশ কুমার আপনি উত্তর দিন। অহম পলাশ। আবার বলুন। অহম পলাশ। আহম বলতে হবে, আহম পলাশহ, আহম পলাশহ। ভবত্যা নাম কিম। আহম পলাশাহা। হ্যাঁ, আরেকভাবে বলা যায়, মম নাম দিয়ে বলেন। আহ মম নাম পলাশাহা। নাম না, মম নামা পলাশহ। মম নামা পলাশাহা। হ্যাঁ, মম নামা পলাশহ, গুড, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুব দারুণ আপনারা শিখছেন। এই তো, ভালো, ঠিক আছে, খুবই চমৎকার। এবার এবার আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন আর কি, চর্চা করবেন। আমাদের মোটামুটি অনেক সময় পেরিয়ে গেল, তাহলে আমরা আজকে আর কন্টিনিউ করছি না, আমরা আস্তে আস্তে শেষের দিকে আসি। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, নতুবা আমরা আস্তে আস্তে শুভরাত্রি দিয়ে বিদায় নিব। হ্যাঁ, এলসিপিসি আপনি একটু আনমিউট করুন তো।
আচ্ছা, যাই হোক, মনে হয় বুঝতে পারছেন না। আর কি কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজটা একটু শিখে নিন সবাই তাহলে, কিভাবে হ্যান্ড রেজ করবেন। এখানে আমাদের রিয়াকশনে রিয়াক্ট নামক একটা অপশন আছে দেখবেন, সেখানে গিয়ে হ্যান্ড রেজ করার সুযোগ আছে। ক্লিক করলে, যেমন এই যে আমি হ্যান্ড রেজ করলাম, আমার এখানে একটা হাত উঠে গেল। তারপরে আবার লোয়ার দিলে হাতটা নেমে গেল। ঠিক আছে। হুম দেখি বলুন, শুভ সাহা হ্যান্ড রেজ করেছেন, দেখলে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বলুন। নাই? আচ্ছা, প্র্যাকটিস করছেন সবাই। স্যার, আমাদের যে এই দেবনাগরিক যে হরফগুলো আছে সেগুলো তো শিখতে একটু সময় নেবে, যাদের বিশেষ করে যারা এর সাথে ফ্যামিলিয়ার না। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেশি দিন লাগবে না, ঠিক আছে। খালি আপনি চর্চা করলেই হবে, শিখে যাবেন। স্যার, আমার তো চর্চা করা আছে, আমি হিন্দি থেকে একটু চর্চা করছিলাম। হ্যাঁ, আপনি তো এগিয়ে থাকবেন অবশ্যই। আপনি যদি হিন্দি কিছুটা জানেন বা চর্চা করেন, লিখিত ফর্ম, তাহলে পারবেন ভালোভাবে। খুব কঠিন কিছু না দেবনাগরী স্যার, শেখা। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। স্যার, মানে আমরা তো মানে যে যে ভাষাটা শিখছি সেটা মূলত দেখা যাচ্ছে যে মানে দেব ভাষা টাইপ। হ্যাঁ, 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 তো আমরা যখন ধর্মীয় গ্রন্থগুলা পড়তে যাই তখন সেগুলোর মধ্যে বাংলা ফন্টেই থাকে। তো ওইগুলা কি মানে ওইগুলা কি মানে এখান থেকে কি এগুলো শেখা যাবে কি? অবশ্যই যাবে, কেন যাবে না। আমি বললাম তো, সংস্কৃত ভাষার কোনো নিজস্ব অ্যালফাবেট নাই। যে ভাষায় তাকে লেখা হয় সেইভাবেই সেই অর্থ করে নেয়। বাংলায় আপনারা যেমন গীতা পড়ছেন, বাংলা হরফে লেখা, কোনো সমস্যা নেই তো, কিন্তু ভাষাটা তো সংস্কৃত। হ্যাঁ, আমরা আচ্ছা, এটা আচ্ছা, কেন করব, ঠিক আছে, আমরা একটা সময় এটাই ওইটা এটাই আর কি। বাংলার ভেতর দিয়েই চর্চা করব। কারণ এই বর্ণগুলো টাইপ করা খুব টাফ, যেমন ল্যাপটপে টাইপ করা যায় না, বা আপনারা রেগুলার এটাকে প্রচুর ভাবে লিখতে পারবেন না। ঠিক আছে, এই কারণে আমরা হরফগুলো শিখবো, ঠিক আছে, হরফগুলো চর্চাও করব, শব্দও বানাবো। কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্সে চলে যাব, প্রচুর লেখালেখির বিষয়, তখন হয়তো আমাদেরকে বাংলা হরফে দিয়ে প্রকাশ করতে হবে এগুলো। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই আশা করি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আমাদের পরবর্তী ক্লাস, আচ্ছা আমাদের শিডিউলটা বলি, আমরা প্রতি শুক্রবার এবং বুধবার এই দুটা দিনে ক্লাস নেব, রাত ঠিক এই 9টা, বাংলাদেশ সময় 9টা, ভারতীয় সময় 8:30। আর আপনারা অবশ্যই আপনাদের পরিচিত যে বলয় রয়েছে, যারা আগ্রহী, তাদের সবাইকে মেসেজটা দেবেন, যাতে তারাও যুক্ত থাকে। ঠিক আছে। আর আপনারা শিখবেন, সেগুলোকে প্রয়োগ করবেন। যে কোনো সমস্যা আমাদের গ্রুপে জানাবেন, যারা অ্যাডমিটেড তারা তো গ্রুপ আছেই, সেই গ্রুপে যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আপনারা জানাতে থাকবেন। আমরা এখানে সকল রকমের চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য, ফিলসফিক্যাল, লজিক্যাল, ক্লাসিক্যাল, বেদিক সবকিছুই এখানে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের অনেকেই আবার জিজ্ঞেস করেছেন যে স্যার, ভাষ্য, গীতার কোন ভাষ্যটা পড়াবেন? হ্যাঁ, ভাষ্য তো অনেক আছে, যেমন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একটা ভাষ্য রয়েছে, যেটাকে বর্তমানে ওই যে আন্তর্জাতিক খ্রিস্ট ধর্মীয় সংঘ ইসকন দ্বারাই পরিচালিত, তারা ব্যবহার করছেন। শঙ্করাচার্যের শাঙ্কর ভাষ্য রয়েছে, শক্তি ভাষ্য রয়েছে, তারপরে দ্বৈত ভাষ্য, অদ্বৈত, বিভিন্ন রকমের ভাষ্য রয়েছে। আমরা আসলে এখানে কোনো ভাষ্য পড়াবো না। ভাষ্যগুলো তো ব্যক্তি কেন্দ্রিক, সম্প্রদায় কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, বা বিভিন্ন দর্শন কেন্দ্রিক। অদ্বৈতবাদী আছে, দ্বৈতবাদী, বিশুদ্ধ অদ্বৈতবাদী, বিভিন্ন রকমের ইয়ে রয়েছে। আমরা যেটা পড়াবো সেটা হলো অনুবাদ, টু দা পয়েন্টে অনুবাদ করা। সংস্কৃত ভাষায় অনুবাদ কিভাবে করে অর্থটা বের করবো, সেটা হলো আসল। ওটা জানলেই আপনাকে ভাষ্য পড়তে হবে না। ভাষ্য কাদের জন্য? যারা অজ্ঞানী বা কম স্বল্প শিক্ষিত, যারা বোঝে না, একটা শব্দও বোঝে না, হ্যাঁ, তাদের জন্য, বা দর্শনটা বোঝে না, তাদের জন্য। আপনারা সবাই শিক্ষিত আশা করি, সেটা আপনারা বুঝবেন। ঠিক আছে।
না বুঝলে তো আমরা আছি, ঠিক আছে। তো তবে আমাদের আলোচনায় যখন আমরা একটু ফিলোসফিক্যাল ডিসকাস করব, সেখানে সকল ভাষ্যই থাকবে। শক্তি ভাষ্য, সাংকর ভাষ্য, দ্বৈত ভাষ্য, মধ্বাচার্য যে ভাষ্য, সব ভাষ্যই থাকবে। সব ভাষ্যের একটা সমন্বয় থাকবে। সমন্বয় থাকলে পরে তো আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে আসলে ওটা সঠিক কিনা। অনুবাদটাই যদি সঠিক না করতে পারেন, তাহলে ভাষ্য পড়ে লাভ কি? ভাষ্য মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। হ্যাঁ, তো ব্যাখ্যা দরকার নেই যদি আপনি সহজে বুঝে যান। অনুবাদটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই হচ্ছে বিষয়। তো আমরা সবকিছুর সমন্বয় থাকবে, এবং সবকিছু আস্তে আস্তে দেখতে পাবো। আর কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু আপনারা নেবেন না, আমরা একটা নিউট্রাল ভাবেই ডিসকাস করব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে আসবেন, শিখবেন, জানবেন। তাহলে আমরা কেউ কোনোভাবে কাউকে কোনো কথায় আঘাত করব না। সবাই আমরা একটু সংযত চিত্তে ধৈর্য সহকারে আমরা প্রশ্ন করব, শিখব। কারণ প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, আগ্রহ না থাকলে শেখা যায় না। জ্ঞানের যে সূত্র বলা হয়েছে, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, যে আমরা অবশ্যই বিনীতভাবে, মার্জিতভাবে প্রশ্ন করব জানার উদ্দেশ্য নিয়ে, তাহলে আমরা উত্তরটা পাবো। আর যদি আমার উদ্দেশ্য থাকে না, আমি প্রশ্ন করব অন্য উদ্দেশ্যে, কাউকে হিট করার জন্য, কাউকে আটকানোর জন্য, কাউকে জাস্টিফাই করার জন্য, হ্যাঁ, কারো বিশ্বাসে আঘাত করার জন্য, এরকম ব্যক্তিরা কখনো জ্ঞান নিতে পারে না। এরা প্রচুর তথ্য নেবে বিভিন্ন সোর্স থেকে, জ্ঞানী হতে পারবে না। জ্ঞানীর অনেক সংজ্ঞা আছে, এটা আমরা পরে আলোচনা করব। এই কারণে বললাম যে আমরা সকলে সবার প্রতি সহমর্মিতা, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এবং নিরপেক্ষভাবে আমরা এই ভাষাটা চর্চা করব। এই ভাষাটা সকলের, কেননা আমরা বাংলা ভাষায় কথা বলছি। বাংলা ভাষার যে উৎপত্তি, সেই রুটটাকে আগে চিনতে হবে। সেই রুটটা হচ্ছে সংস্কৃত ভাষা, মানে প্রাকৃত ভাষা আর কি। আর প্রাকৃত মানে হচ্ছে সংস্কৃত, বঙ্গকামরূপী যে যারা যারা বলেছেন। তারপরে বিভিন্ন প্রাকৃত ভাষা সবকিছু সংস্কৃত থেকে আসছে। তো সেটাকে আমরা চর্চা করছি। সেই সাথে আমরা হলি কিছু টেক্সট গুলো আমরা পড়বো এই ভাষায়, যেগুলো রচিত আর কি। ওকে। আর যারা যেই মতবাদে বিশ্বাসী, সেই মতবাদ মানে যার যারটা তার কাছেই থাকবে। আমরা নিরপেক্ষ আলোচনা করব এবং সেন্ট্রাল ফিগার থেকে আমরা আলোচনা করব। ওকে, যাই হোক, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার শুভকামনা করছি। কল্যাণম ভবতু, সকলে মঙ্গল হোক। মঙ্গলম ভবতু। ওম হরি ওম তৎসৎ। ওম সর্বেষাং মঙ্গলম ভবতু। তাহলে আমরা শান্তি পাঠের মাধ্যমে সবসময় শেষ করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ঠিক আছে, আমরা সকল শিক্ষার্থীর কল্যাণ কামনায় আজকের ক্লাসটা, আলোচনা আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাস হবে আগামী বুধবার। ঠিক আছে, আগামী বুধবারে আমাদের পরবর্তী ক্লাস হবে। ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আর কিছু জানার থাকলে আমাদের গ্রুপে জানাবেন বা পার্সোনালি ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়াই আছে, তারপরে আমি চ্যাট বক্সে একবার দিয়ে দিচ্ছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, চ্যাট বক্সে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কেউ অ্যাডমিট হতে চান, এখানে গেস্ট হিসেবে এসেছেন, তারাও যোগাযোগ করবেন। আর আমাদের তো গ্রুপ আছেই, সবকিছু ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকুন, শুভরাত্রি।